আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছো। কেমিস্ট্রি মূল বই সিরিজে আজকে আমরা পরিমাণগত রসায়ন এই চ্যাপ্টারটা পড়বো এবং এই চ্যাপ্টারটাই কিন্তু আমাদের থিওরিটিক্যাল পড়া অনেক কম আছে। এখান থেকে বেশিরভাগ সময় ম্যাথ আসে। তোমরা জানো যে ওই যে মোলের যতগুলা ম্যাথ আছে, ঘনমাত্রা, অনুসংখ্যা বের করতে হয়, পরমাণু, পরমাণুর ভর, এই সব ম্যাথ কিন্তু এই পরিমাণগত রসায়ন চ্যাপ্টারে আছে। এরপরে বিক্রিয়া থেকে যত ম্যাথ করতে হইতো, যে এইটা থেকে এত লিটার উৎপন্ন করতে চাই তাহলে কত গ্রাম তোমার হচ্ছে চুনা পাথর লাগবে। তারপরে হচ্ছে তোমার জারণ বিজারণের যত ম্যাথ আছে, লিমিটিং বিক্রিয়ক, আয়োডিমিতি, আয়োডোমিতি, অর্থাৎ এখানে অনেক টাইপের ম্যাথ আছে। আবার হচ্ছে অ্যাসিড ক্ষারের প্রশমনের যে ম্যাথগুলা সবগুলাই কিন্তু এইখানে আছে। সো এইখানে আমাদের থিওরিটিক্যাল পড়া অনেক কম, অনেক কম। বাট যতটুকুই আছে ততটুকু থেকেই পরীক্ষাতে এমসিকিউ আসে, পরীক্ষাতে হচ্ছে তোমার বিভিন্ন থিওরিটিক্যাল প্রশ্ন আসে। তো আমরা হচ্ছে সেটাই খুবই শর্ট টাইমে কভার করার চেষ্টা করবো। আমার মনে হয় যে এই চ্যাপ্টারটাই সব থেকে কম সময় লাগবে এবং সেটা হয়তো আধা ঘন্টা 40 মিনিটের আশপাশে। ঠিক আছে, তো চলো আমরা হচ্ছে ডিরেক্টলি ভাইয়া চলে যাব হচ্ছে কোথায়, আমাদের পরিমাণগত রসায়ন চ্যাপ্টারে। তো শুরুতে এখানে আসলে অনেক কিছু আছে, মানে অনেক বিক্রিয়া এগুলো আছে। তো আমরা এগুলো আসলে স্কিপ করতে করতে দেখবো অবস্থা খারাপ হয়ে যাবে। ঠিক আছে, যে শেষ হয় না কেন, শেষ হয় না কেন। তো প্রথমেই দেখো হচ্ছে গ্যাসের মোলার আয়তন, এগুলো আলোচনা করা আছে। অ্যাভোগাড্রো সংখ্যা, এগুলো আমরা জানি। আণবিক ভর কাকে বলা হয়, তারপরে পারমাণবিক ভর কাকে বলা হয়, এগুলো বলে দেওয়া আছে। তো এইখান থেকে আসলে আমাদের মানে মেইন বই থেকেই পড়তে হবে এরকম কোনো কিছু নাই যে মেইন বই থেকেই পড়তে হবে। যেখানে আছে সেটা আমি দেখাবো, কোনো সমস্যা নাই। নিচের দিকে আসো, মোল সংখ্যা এন ইজ ইকালস টু ডাব্লিউ বাই এম, সেটা আমি জানি। ঠিক আছে, ওকে। যখন যাবা, আমরা কিন্তু প্রত্যেকটা ক্লাসে একটা কথা বলছি যে যখনই যাবা কোনো একটা এমসিকিউ পাইলে দেখতেছো চোখের সামনে, এমসিকিউটা সলভ করে ফেলো। বলছে 1 মোল পানি বলতে কি বোঝায়? আমরা জানি যে 18.02 গ্রাম পানি মানে হচ্ছে 1 মোল পানি, তাই না? তো এটা কিন্তু আমরা জানি, এটা এখানে দেওয়া আছে। ওকে, নিচের দিকে আসো। অ্যাভোগাড্রো সংখ্যা, অ্যাভোগাড্রো ধ্রুবক আমাদের লাগতেছে না, আমরা জানি এটা 6.023 10^23 সংখ্যা আমরা জানি, অনুসংখ্যা আমরা জানি, এসটিপিতে ফর্মুলা, এসটিপিতে। ওকে 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 ওকে, ঠিক আছে, অনেক উপকার করলেন। এখানে পৃথিবীর বয়স, সমুদ্রের পানি, এগুলা দেওয়া আছে। এগুলা এখান থেকে মুখস্থ করার কিছু নাই। ঠিক আছে, মুখস্থ করা লাগবে না। এই যে প্রথম এমসিকিউ দেখো, প্রথম প্রথম এমসিকিউ, এবং এটা খুব ইম্পর্টেন্ট। কি বলছে যে পরমাণুর যে ভর আমরা মাপি সেটা সব থেকে ক্ষুদ্রতম একক কি? সব থেকে ক্ষুদ্রতম, এই যে আমরা গ্রাম বলি, তারপরে হচ্ছে তোমার কেজি বলি, এগুলো কিন্তু ক্ষুদ্রতম না। ক্ষুদ্রতম কি? ক্ষুদ্রতম হচ্ছে এএমইউ, অ্যাটমিক ম্যাস ইউনিট। এএমইউ বা অ্যাটমিক ম্যাস ইউ, এইটা পরমাণুর ভর মাপার জন্য সব থেকে ক্ষুদ্র বা ছোট একক হচ্ছে এএমইউ। সব থেকে ক্ষুদ্র বা ছোট একক হচ্ছে ভাইয়া এএমইউ। সব থেকে ক্ষুদ্র বা ছোট একক হচ্ছে এএমইউ। তাহলে এখান থেকে এই একটা এমসিকিউ আমরা একদম স্পেসিফিক জায়গাগুলো থেকে পড়তে হবে, কিছু করার নেই। পরিমাণগত রসায়নে খালি ম্যাথ, ওই ম্যাথের ফাঁকে ফাঁকে দেখবে এক দুইটা এমসিকিউ আসছে, আমরা সেগুলোই পড়বো, বুঝছো? ওকে, নিচের দিকে আসো। ভাই এটা ম্যাথ, কয়টা পরমাণু থাকে এগুলা তো আর থিওরিটিক্যাল প্রশ্ন না, তাই না? সেগুলো তো ক্যালকুলেটর চেপে আমাদেরকে করতে হবে। এবারে কেমিক্যাল রিয়াকশন, কেমিক্যাল রিয়াকশন থেকে আমাদের বিক্রিয়া করতে হইতো, লিমিটিং বিক্রিয়া, বিক্রিয়া সমতাকরণ করতে হইতো, এইটা বলা হয়, তাই না? আচ্ছা, কিভাবে সমতাকরণ করতে হবে এগুলো আমরা জানি, যে হচ্ছে সমতাকরণ করার জন্য কি করতে হয়, এটার সাথে 2, এটার সাথে 3 গুণ দিতে হয়। আচ্ছা আচ্ছা, নিচের দিকে আসি একটু। ওকে, নিচের দিকে আসি, নিচের দিকে আসি। আয়নিক সমীকরণ পারি ভাই, এগুলা এগুলো আমাদের লাগতেছে না। দ্রবণের মোলারের ঘনমাত্রা, মোলারিটি, মোলারিটি এখান থেকে কিছু জিনিস পড়তে হবে একটু নিচে। এই যে এই পার্টে চলে আসা, আমাদের প্রথম পড়ালেখা শুরু হবে এই মোলারিটি থেকে। ভাইয়া কি বলতেছে যে তোমার মোলার দ্রবণ কাকে বলা হয়? সো আমরা জানি যে যদি কি থাকে, এখানে ধরো হচ্ছে ভাইয়া 1 লিটার পানি আছে, কতটুকু? 1 লিটার। এবং সেখানে তুমি যত মোল কোনো কিছু দিবা, সেখানে তুমি যত মোল কোনো কিছু দিবা, তুমি সেটাকে কেমনে বলবা যে এত মোল আছে 1 লিটারে? তার মানে কি তোমার এত মোল আছে পার লিটারে। তাহলে এটাকে আমরা বলি হচ্ছে ঘনমাত্রা, যে যত মোল থাকে 1 লিটারে। তাহলে যত মোল আছে, তাহলে কি যদি 1 মোল থাকে তাহলে আমরা বলি 1 মোল পার লিটার। আর এই মোল পার লিটারকে আমরা বলি হচ্ছে মোলার বা 1 মোলার ঘনমাত্রা। সো যদি 5 থাকে তাহলে 5 মোল পার লিটার বা 5 মোলার। যদি 6 থাকে তাহলে 6 মোল পার লিটার বা 6 মোলার। ঠিক আছে, তো এটা। সো মোলার দ্রবণ কাকে বলা হয়? তোমার যদি হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় 1 মোল থাকে তাকে বলা হয় মোলার দ্রবণ।
1 লিটারে যদি নির্দিষ্ট তাপমাত্রায় 1 মোল থাকে তাহলে মোলার দ্রবণ, 5 মোল থাকলে 5 মোলার দ্রবণ, শুধু 1 মোল থাকলে 1 মোলার দ্রবণ। আর যদি হাফ মোল থাকে 0.5 মোল, 1 অর্ধেক, তাহলে তাকে আমরা বলি তোমার সেমি মোলার দ্রবণ। তাকে আমরা বলি হচ্ছে সেমি মোলার দ্রবণ। কত থাকে? অর্ধ মোল বা 0.5 মোল। কতটুকু থাকে ভাইয়া? 0.5 মোল। এরপর হচ্ছে ভাইয়া ডেসি মোলার দ্রবণ। ডেসি মানে কত? ডেসি মানে হচ্ছে থাকে কত? 0.1। ডেসি মানে কতটুকু থাকে ভাইয়া? 0.1 মোল। সো এখান থেকে এইটা পড়বো। আচ্ছা, এখান থেকে এইটা পড়বো। নিচের দিকে আসি। এখানে তোমার হচ্ছে সেন্টি আর ই দেয় নাই, তাই না? তো আমি একটু ভাইয়া পড়াই দিচ্ছি। দেখো এখানে ভাইয়া শুধু মোলার যখন বলবে, শুধু মোলার কিছু বলে নাই, তার মানে এটা হচ্ছে তোমার কত? 1 মোল পার লিটার, অর্থাৎ 1 মোলার। এরপরে যখন বলবে সেমি, ভাইয়া সেমি, তখন 1 অর্ধেক, কত? 0.5 মোলার। এরপরে যখন বলবে হচ্ছে ডেসি মানে হচ্ছে তোমার দশমিকের পরে 1 এত মোলার, ঠিক আছে? 0.1 বা 0.1। এরপরে হচ্ছে তোমার ডেসির থেকে ছোটটার নাম হচ্ছে সেন্টি, ঠিক আছে? ওইটা ডেসির থেকে 10 গুণ ছোট, মানে কত? দশমিকের পরে একটা শূন্য, তারপরে 1 এত মোলার। আর সেন্টি থেকেও মিলি হচ্ছে আরো 10 গুণ ছোট, এটা হচ্ছে তোমার কত? 0.001 মোলার। তাহলে দেখো এই দুটা বই দেওয়া ছিল না, আমি প্রত্যেকটা দেখাই দিচ্ছি। মোলার মানে 1 মোলার, সেমি মানে 0.5, ডেসি মানে 0.1, ডেসির থেকে সেন্টি আরো 10 গুণ ছোট মানে 0.01, মিলি আরো 10 গুণ ছোট 0.001, ঠিক আছে? এবং ভাইয়া হচ্ছে এইটার হচ্ছে তোমার পিডিএফ দিয়ে দেবো। সবগুলার দেই না কিসের জন্য? কারণ সবগুলার দিলে তুমি হচ্ছে পিডিএফ দেখে দেখেই করবা, তুমি জিনিসটা একসাথে যাবা না, তুমি জিনিসটা হচ্ছে পড়বা না। তুমি যাও, ক্লাসটা করো, তুমি হচ্ছে বইটা নিয়ে বসো, ভাইয়ের সাথে দাগায় পড়ো, ভাইয়ের সাথে তোমার পড়া হয়ে যাবে, গ্যারান্টি। ভাইয়ের সাথে তোমার পড়া হয়ে যাবে, ঠিক আছে? কারণ এখানে অনেক কঠিন কিছুই নেই, যে তোমার পড়া হবে না, ঠিক আছে? ওকে, এখানে তারপরে যে W=SMV/1000 সেই ম্যাথগুলো হয়তো দেওয়া আছে, বাট আমাদের দরকার নাই, ঠিক আছে? আচ্ছা, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রমাণ দ্রবণ কাকে বলা হয়? প্রমাণ দ্রবণ বা স্ট্যান্ডার্ড সলিউশন। মনে রাখবা, যেই দ্রবণের ঘনমাত্রা জানা থাকে তাকে বলা হয় প্রমাণ দ্রবণ। যে দ্রবণের ঘনমাত্রা জানা থাকে, যেমন ধরো এইখানে একটা দ্রবণ আছে ভাইয়া, এই দ্রবণে বলে দিছি যেটা হচ্ছে এখানে যা আছে সেটা হচ্ছে 0.5 মোলার, তাহলে এই দ্রবণটা হচ্ছে একটা প্রমাণ দ্রবণ। কিন্তু ধরো এখানে একটা দ্রবণ আছে, আমি বললাম এটা হচ্ছে 200 ml এর একটা দ্রবণ, এটা কি প্রমাণ দ্রবণ? অ্যান্সার হচ্ছে না। ভাই এখানে আয়তন দেওয়া আছে, ঘনমাত্রা না, তাহলে এটা প্রমাণ দ্রবণ না, ঠিক আছে? তাহলে প্রমাণ দ্রবণ কার? যেটার হচ্ছে তোমার ঘনমাত্রা জানা থাকে তাকে বলা হয় হচ্ছে তোমার প্রমাণ দ্রবণ। এরপরে প্রাইমারি আর সেকেন্ডারি, এই দুটো তোমরা অনেকবার পড়ছো, তাই না? যে ভাই প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এবং হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। সো প্রাইমারি এবং সেকেন্ডারি এক্সাম্পলগুলো খুব সহজেই মনে রাখা যায়, বাট আমরা আলটিমেটেড বলতে কি বোঝায় সেটা তো পড়বো, তাই না? সো দেখো যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ মানে হচ্ছে তোমার যেইটার তোমার কি করে না, দীর্ঘদিন ধরে রেখে দিলেও কারোর সাথে বিক্রিয়া করে না, ঠিক আছে? একদম জানিয়ে রাখছিল অমনি থাকে, ইনটেক থাকে, একদম ওইভাবেই থাকে। অর্থাৎ যেটার ঘনমাত্রা সময়ের সাথে চেঞ্জ হয় না, একদম আগে রাখছিল 0.5 মোলার আছে, অনেকদিন পরেও দেখলে 0.5 মোলার আছে, এগুলোকে আমরা বলি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। অর্থাৎ ওটা কারোর সাথে বিক্রিয়া করে নাই, জানিয়ে রাখছিলাম অমনি। আর সেকেন্ডারিরা বিক্রিয়া করে ফেলে, ঠিক আছে? সো পরীক্ষাতে আমাদেরকে কি আসে? পরীক্ষাতে আমাদেরকে আসে নিচের কোনটা প্রাইমারি, নিচের কোনটা সেকেন্ডারি। সো আমরা কিন্তু এভাবে খুব সহজেই মনে রাখি। যারা জানো তারা তো জানোই, আর যারা জানো না তারা জেনে নাও যে প্রাইমারি চিনতে হইলে তার মধ্যে তুমি সি পাবা। সি, কার্বন না, সি থাকতে হবে। কিরকম? যেমন ধরো K2Cr2O7, ভাই এটা কি প্রাইমারি? হ্যাঁ প্রাইমারি, কারণ এই দেখো সি ওয়ার্ডটা আছে, তো সি থাকলেই প্রাইমারি। তবে একজন ব্যতিক্রম আছে, সেটাকে একজন ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে একজনই ব্যতিক্রম আছে যার মধ্যে সি আছে কিন্তু প্রাইমারি না, সেটা হচ্ছে HCl। তো এই দেখো সি তো আছে ভাইয়া, সি তো আছে, কিন্তু তাও এটা প্রাইমারি না। তুমি জানো হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে একটা স্ট্রং অ্যাসিড, এ তো বিক্রিয়া করবেই, এর ঘনমাত্রা কি আগের মতো থাকবে? রাইখা দিবা, দেখবা বিক্রিয়া করে ফেলছে কারোর সাথে, তাইলে এইটা হচ্ছে একমাত্র ব্যতিক্রম, ঠিক আছে? এর বাদে বাকি যা আছে, ধরো এই যে H2C2O4 অক্সালিক অ্যাসিড, এটা কি প্রাইমারি? হ্যাঁ প্রাইমারি, কারণ এই যে সি আছে। এরপরে K2CH2O7 সি আছে, সোডিয়াম কার্বনেট সি আছে, তো যেখানে সি আছে সেটা হচ্ছে প্রাইমারি, আর সি নাই তার মানে হচ্ছে সেকেন্ডারি। তো সি নাই যেগুলো, সেগুলো সব সেকেন্ডারি। কিরকম? যেমন সালফিউরিক অ্যাসিড সি নাই, HCl সি আছে, বাট তাও এটা ব্যতিক্রম আমরা জানি। সোডিয়াম হাইড্রোক্সাইড সি নাই, পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4 সি নাই। হ্যাঁ সি নাই না থাকলে কি? এটা হচ্ছে
সেকেন্ডারি, ঠিক আছে। ওকে, তাহলে প্রমাণ দ্রবণ বুঝলাম, প্রাইমারি বুঝলাম, তারপর হচ্ছে সেকেন্ডারি বুঝলাম। যেমন ধরো সোডিয়াম থায়োসালফেট, ভাই এটা কি প্রাইমারি না সেকেন্ডারি? সি আছে নাই, তাহলে সেকেন্ডারি, ঠিক আছে, তাহলে সেকেন্ডারি। এভাবে হচ্ছে আমরা এই করতে পারি। ওকে, ম্যাথ আছে এখানে অনেক কিছু, যে পার্সেন্ট থেকে ঘনমাত্রায় কিভাবে নিতে হয় এই জিনিসগুলো, ঠিক আছে। ওকে, শতকরা এবং পিপিএম, পার্সেন্টেজ এবং পিপিএম এককে কিভাবে প্রকাশ করতে হয়, ঠিক আছে, পার্সেন্টেজ এবং পিপিএম এককে কিভাবে প্রকাশ করতে হয়। সো প্রথমে আসো ভাইয়া, প্রথমে আসো যে শতকরা পার্সেন্টেজে তোমরা মাঝে মধ্যে দেখো পার্সেন্টে ব্র্যাকেটে লেখা W/W, মাঝে মধ্যে লেখা W/V। তো তোমরা এই জিনিসটা আসলে বুঝো না যে ভাইয়া W/W কি আবার W/V কি। সো দেখো এখানে যেহেতু পার্সেন্টে প্রকাশ করা হয় তাহলে অবশ্যই 100 রিলেটেড কিছু একটা আছে। আর W/W মানে হচ্ছে যে উপরেও ভর থাকে নিচেও ভর, অর্থাৎ ভরের সাপেক্ষে ভরকে চিন্তা করতেছি এবং সেটাকে পার্সেন্টে প্রকাশ করতেছি, তাই এইটার ঘনমাত্রা হচ্ছে W/W পার্সেন্টেজ। কিরকম দেখো, শতকরা ভর পদ্ধতিতে প্রতি 100 ভাগ ভরের, প্রতি 100 ভাগ ভর, সেটা তুমি গ্রামে নিতে পারো, কেজিতে নিতে পারো, তোমার ইচ্ছা। উপরে গ্রাম গ্রাম কেজি কেজি তো কাটাকাটি যাবে, তো এটা ম্যাটার করে না। সো বলছে 100 ভাগ ভরের দ্রবণে দ্রবীভূত থাকা দ্রবের ভর, তাহলে মানে কি তোমার ভর আছে কতটুকু? 100 গ্রাম ভরের মধ্যে, মানে 100 ভাগ ভরের মধ্যে। এটাকে আমরা বলি W/W পার্সেন্টেজ, এটাকে আমরা বলি W/W পার্সেন্টেজ। আর তুমি বুঝতেই পারতেছো এখন যে W/V মানে কি, এই যে 100 তোমার আয়তন, 100 ভাগ আয়তনের সাপেক্ষে কতটুকু ভর আছে, 100 ভাগ আয়তনের সাপেক্ষে কতটুকু ভর আছে, সেটাকে বলা হয় W/V পার্সেন্টেজ। এবং দুইয়ের সূত্রের মাঝখানে একটু সামান্য পার্থক্য আছে। সেটা কি, আমরা যখন কি করি পার্সেন্ট থেকে ঘনমাত্রায় যাইতে চাই, আমাদের সূত্র কি আসে, সেটা যদি W/V পার্সেন্টেজ হয়, তোমরা তো জানো যে W/V হলে কি করতে হয়, যত পার্সেন্ট থাকে তার সাথে একটা 10 গুণ করতে হয় ডিভাইডেড বাই আণবিক ভর। আর যদি W/W পার্সেন্টেজ থাকে তাহলে সিম্পলি একটা কাজ করতে হয়, সেটা কি, যে তোমার এই যে পার্সেন্টের সাথে 10 গুণ করতে হয় ডিভাইড বাই আণবিক ভর। এর সাথে দেখো এখানে কাজ করতেছিলাম আয়তন, এখানে হচ্ছে কি ভর। তাহলে আমরা জানি তোমার m ইজিক্যালস টু বা ভর ইজিক্যালস টু বা রো ইজিক্যালস টু কি m, ভর বাই আয়তন। তাইলে আয়তন সমান সমান কি, আয়তন সমান সমান কি আমরা হচ্ছে লিখতে পারি তোমার হচ্ছে ভর বাই তোমার হচ্ছে রো, তাই তো। তাহলে এখানে ঘনমাত্রার সাথে আবার আয়তনের সম্পর্ক ব্যস্তানুপাতিক, তো সেখানে আলটিমেটলি কি হয়, একটা রো গুণ হয়ে যায়। এই যে এতটুকুই পার্থক্য। W/V হইলে কোনো রো নাই, W/W হইলে একটা রো বা তোমার ঘনত্ব গুণ করতে হয়, যেটাকে আমরা এখানে বলি আপেক্ষিক গুরুত্ব। কঠিন পদার্থের ক্ষেত্রে ঘনত্ব বলি, বাট এইখানে বলি হচ্ছে আপেক্ষিক গুরুত্ব। সো দুই আসলে ফিজিক্যাল মিনিং কাছাকাছি, ঠিক আছে, বা প্রায় ফিজিক্যাল কাছাকাছি মিনিং করে। এবার হচ্ছে পিপিএম। সো এবার আসলে পিপিএম এর কাছে, পিপিএম কি, পিপিএম দিয়ে বোঝাইতেছে যে প্রতি 10 লক্ষ ভাগের মধ্যে 1 মিলিয়ন মানে কি পিপিএম, পার্টস পার মিলিয়ন। সো প্রতি 1 মিলিয়ন বা 10 লাখে কতটুকু আছে সেটাকে আমরা বলি পিপিএম। আবার পার্টস পার বিলিয়ন মানে কি, প্রতি 10⁹ কতটুকু আছে। পার্টস পার ট্রিলিয়ন মানে কি, তোমার হচ্ছে তোমার 10⁻12 মধ্যে কতটুকু আছে, ঠিক আছে। তো এই ভাগটাকে বুঝাইতেছি। তো ম্যাথমেটিক্যালি তো পারো অনেকে, বাট বাংলা বললে অনেকে দেখি হচ্ছে উল্টাপাল্টা অ্যান্সার দাও, ঠিক আছে। সেই কাজটা করো না। W/V কি এখন তুমি আশা করি বুঝতে পারবা, যে 100 ভাগ আয়তনে ভর কত সেটাকে বলা হয় W/V, ঠিক আছে। ওকে, এখানে পরে ম্যাথ দেওয়া আছে। এই চ্যাপ্টারের পড়া অনেক কম, অনেক কম, ঠিক আছে। এটা পড়তে গেলে আমার সবসময় ভালো লাগতো, কারণ শুরু করতে আমার শেষ হয়ে যেত। বাট ধরো যোগ যোগ শুরু করছি আল্লাহর নামে আর শেষ হয় না, ঠিক আছে। বাট যখন ওই যে একবার পড়ে ফেলছি তখন কিন্তু আর কখনো খারাপ লাগে নাই, ঠিক আছে। একবার যখন ক্লাস করে ফেলছো তখন আর খারাপ লাগবে না, বুঝতে পারছো। দ্রবণের মোলারিটি, শতকরা হারের পারস্পরিক সম্পর্ক, ভাই এগুলো তো আমরা ম্যাথ পড়বো, এগুলো কি মেন বই থেকে পড়বো, বুঝে আসো। দ্রবণের মোলারিটিকে পিপিএম এককে কনভার্ট দরকার নেই, দিকে আসো। অ্যাসিড ক্ষার প্রশমন, এই যেগুলো লাগবে, এটা লাগবে যে অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়া এবং হচ্ছে প্রশমন বিন্দু। তো এখান থেকে আসলে অনেক কিছু লাগবে। প্রথমত প্রশমন বিক্রিয়া মানে কি, মনে রাখবা একটা অ্যাসিড এবং একটা ক্ষার দুই দুনিয়ার জিনিস, ঠিক আছে। একটা হচ্ছে ভিলেন, একটা হচ্ছে হিরো, ঠিক আছে। সো ভিলেন আর হিরো কখনো কি একসাথে থাকে, বা তোমার হচ্ছে একজনের জন্য দেখতে পারে না, সবসময় কি করে, মারামারি করে, ফাইট করে। সো মনে রাখবা অ্যাসিড একটা তোমার হচ্ছে এক প্রান্তের জিনিস, ক্ষার একটা আরেকটা প্রান্তের জিনিস। সো অ্যাসিড কি করবে, তুমি চিন্তা করে দেখো, দুজন পাওয়ারশীল মানুষ কি করতে চায়,
তাদেরকে যদি আমরা ফাইট করতে দিই বা দুজন মানুষকে যদি আমরা মারামারি করতে দিই, তারা যেটা করবে সেটা হচ্ছে, আমি যদি আরেকজনের সাথে মারামারি করি, আমি চেষ্টা করব যে আমার পাওয়ারটা খাটাইতে, আবার সে চেষ্টা করবে তার পাওয়ারটা আমার উপর খাটাইতে, তাই তো। তো এখানে সেম জিনিস, অ্যাসিড কি করবে, ক্ষাররে দমায় ফেলতে চাইবে, ক্ষাররে হচ্ছে তোমার মেরে ফেলতে চাইবে, আর ক্ষার হচ্ছে অ্যাসিডকে মেরে ফেলতে চাইবে। সো দুইজনের মধ্যে যার পাওয়ারটা বেশি হয়ে যাবে সে টিকে থাকবে, বাকিটা মরে যাবে। আর দুজনের পাওয়ার যদি সেম হয় তাহলে কি হয়ে যায়, ওই দেখছি আমরা ওই দ্রবণটা অ্যাসিডও হয় না, ক্ষারও হয় না, দুটার পাওয়ারই শেষ হয়ে যায়, আলটিমেটলি লবণ আর পানি হয়। পড়ছি তো। তার মানে দেখো, অ্যাসিড এবং ক্ষার এই বিক্রিয়াতে কি হয় আমরা জানি, লবণ পানি তৈরি হয়, লবণ প্লাস পানি। তো এখানে ঘটনা হইতে পারে কয়টা, ঘটনা হইতে পারে এরকম যে ভাইয়া অ্যাসিডটা হচ্ছে শক্তিশালী, ক্ষারটা হচ্ছে দুর্বল, তাইলে অবশ্যই শক্তিশালীটা মারামারি করে জিতবে। তাহলে এই যে যে লবণটা হবে সেই লবণটা হবে অম্লীয়, কারণ অ্যাসিডের পাওয়ারটা এখানে বেশি। আবার যদি ক্ষারের পাওয়ার বেশি থাকে তাহলে এখানে মারামারি করে অ্যাসিড আর ক্ষারের মধ্যে জিতবে ক্ষার, তাহলে লবণটা হবে ক্ষারীয়। আর যদি দুইটাই স্ট্রং হয় বা দুইটাই দুর্বল হয় তাহলে লবণ কি হবে না, অম্লের মতো হবে না, ক্ষারের মতো হবে না। ক্লিয়ারটা মানে বিষয়টা বুঝতে পারছো? আর যদি দুইটাই দুর্বল হয় তাহলে লবণটাও কি হবে, এখান থেকে একটা দুর্বল লবণ হবে। আর যদি তোমার যে এখানে দুইটাই স্ট্রং হয় তাহলে এখান থেকে একটা স্ট্রং লবণ হবে, কিন্তু ওই লবণটা অম্লীয় হবে না, ক্ষারীয় হবে না। সেটা হচ্ছে অ্যাসিড ক্ষারের প্রশমন বিক্রিয়া। প্রশমন কেন বলতেছি, কোন একটা কিছু জন আরেকটাকে দমায় ফেলে, কমায় ফেলে, সেটাকে আমরা বলি প্রশমন। সো অ্যাসিড কি করলো, একটা ক্ষারের পাওয়ারকে কমায় ফেললো, ক্ষার একটা অ্যাসিডের পাওয়ারকে কমায় ফেলে একটা লবণ তৈরি করলো, পানি তৈরি করলো। এই জন্য বিক্রিয়ার নাম প্রশমন বিক্রিয়া বা নিউট্রালাইজ করে ফেলতেছে, একজন একজনের পাওয়ারকে কমায় ফেলতেছে, নিউট্রাল করে ফেলতেছে, এটাকে বলা হচ্ছে তোমার প্রশমন বিক্রিয়া। তো এই প্রশমন বিক্রিয়া কারা দেখায়, অ্যাসিড ক্ষার, দুটা দুই দুনিয়ার জিনিস, এজন্য হচ্ছে ওরা মারামারি করে। এটাই হচ্ছে কনসেপ্ট, বুঝতে পারছো? এটাই হচ্ছে কনসেপ্ট। ওকে, কে কোনটা নীল লিটমাস না লাল লিটমাস এগুলো আমরা এখান থেকে পড়বো না, একটা চার্ট আছে ওখান থেকে পড়ে ফেলবো, সমস্যা নেই। প্রশমন বিন্দু, ভাইয়া ওদের মারামারিটা যেই পয়েন্টে গিয়ে শেষ হয়, যেই পিএইচ রেঞ্জে গিয়ে শেষ হয়, অ্যাসিডের একটা পিএইচ আছে, ক্ষার একটা পিএইচ আছে, তো ওদের তো মারামারিটা একটা পয়েন্টে গিয়ে শেষ হয়, ওই পিএইচ এর পয়েন্টটাকে বলা হয় প্রশমন বিন্দু, ঠিক আছে। সো এখানে একটা পিএইচ এর ভ্যালু থাকে। সো এটা এক একটা ক্ষেত্রে এক এক রকম। তুমি যদি হচ্ছে স্ট্রং অ্যাসিড নাও বা তোমার হচ্ছে দুর্বল ক্ষার নাও, তাইলে হচ্ছে কি অ্যাসিডের পাওয়ার বেশি থাকবে, তো অ্যাসিডের পিএইচ এর দিকে কি হবে, প্রশমন বিন্দুটা পাবা। আবার ধরো তুমি ক্ষার নিছো স্ট্রং, অ্যাসিড নিছো দুর্বল, তাহলে ক্ষারের পিএইচ কি 7 থেকে বেশি, তাহলে 7 থেকে বড়র দিকে এবার তুমি প্রশমন বিন্দু পাবা। আর দুইটা যদি স্ট্রং হয় তাহলে তুমি 7 পাবা, দুইটা যদি স্ট্রং হয় তাহলে তুমি 7 পাবা, ঠিক আছে। ওকে ফাইন। এই দেখো এখানে বলে দিতেছে যে যদি সবল অ্যাসিড হয় আবার সবল ক্ষার হয় তাহলে সেই ক্ষেত্রে প্রশমন বিন্দুর পিএইচ হলো 7। আমরা দেখবো, সমস্যা নাই, এখান থেকে জাস্ট একটু বলে গেলাম। ওকে ওকে, প্রশমন বিন্দুর ব্যাখ্যা এখানে বলে দিছে। এই যে এইখানে তোমার হচ্ছে মোটামুটি সবই বলে দিছে। বলছে যদি অ্যাসিডটা সবল হয় এবং ক্ষারটাও সবল হয় তাহলে প্রশমন বিন্দু পাওয়া যাবে হচ্ছে যখন পিএইচটা 7। কারণ এখানে কেউ কারো থেকে পাওয়ারফুল না, যদি সেম পাওয়ারফুল তাহলে একদম মাঝখানে হবে, ঠিক আছে। আবার অ্যাসিডটা যদি সবল হয়, ক্ষারটা যদি দুর্বল হয়, তাহলে পিএইচটা কার দিকে থাকবে, 7-এর থেকে কম বা অ্যাসিডের দিকে থাকবে, কারণ অ্যাসিডের পাওয়ার বেশি। এই দেখো 5.27, এবং ডিরেক্টলি এটাই মনে রাখা লাগবে 5.27। আর এবার ধরো অ্যাসিডটা দুর্বল কিন্তু ক্ষারটা সবল, এবার তাহলে ক্ষারের দিকে থাকবে, সেটা কত, সেটা হচ্ছে 8.8, 8.8 মনে থাকবে। এই যে তিনটা লাইন কই থেকে পড়লাম, প্রশমন বিন্দু থেকে, ঠিক আছে। ওকে, এরপরে আমাদের এখান থেকে আর কিছু লাগতেছে না। মোটামুটি এটা কভার করছি। সবল অ্যাসিড সবল ক্ষার এগুলো তো এসিকিউতে আসে, আমাদের তো এগুলো লাগতেছে না, আমাদের তো এগুলো লাগতেছে না। আমরা খালি জানবো যে প্রশমন বিন্দুটা কই পাওয়া যায়, 7-এ পাওয়া যায়, পুরো ফেলছি শেষ, ঠিক আছে। প্রশমন বিন্দুটা কই পাওয়া যায়, 7-এ পাওয়া যায়। প্রশমন বিন্দু কই পাওয়া যায়, 7-এ পাওয়া যায়, ঠিক আছে। এবং এবার আসো নির্দেশকের ব্যবহার। ভাইয়া কোন কোন জায়গায় কোন নির্দেশক ব্যবহার করব। সো মনে রাখবা যে দেখো দুজনের মারামারি করার পরে পিএইচটা যেই রেঞ্জে পাওয়া যাবে ওই রকম তোমার হচ্ছে নির্দেশক ব্যবহার করতে হবে। যদি হচ্ছে তোমার ওই যে অ্যাসিড, যেমন এখানে কেউই পাওয়ারফুল না, অ্যান্সার আসছে কত, 7। সো যখন পিএইচটা 7 হয়েছে তার মানে কি এখানে ক্ষারটাও স্ট্রং অ্যাসিডটাও স্ট্রং, তো দুজন মারামারি করে ওই পিএইচ বিন্দুটা 7-এর থেকে কম হয় নাই, বেশি হয় না, একদম 7 হয়েছে। তো মনে রাখবা এই কেসটাতে তুমি দুনিয়ার সব নির্দেশক ব্যবহার করতে পারবা, সব নির্দেশক, ঠিক আছে। যদি অ্যাসিড এবং ক্ষার দুজনেই স্ট্রং হয় তাহলে তুমি সকল নির্দেশক ব্যবহার করতে পারবা, এটা নিয়ে কোনো সমস্যা নাই, ঠিক আছে। সব নির্দেশক তুমি ব্যবহার করতে পারবা। এরপরে আসো যে এরপরে কি আসিল, যে আমরা ধরো এবার ধরে নিলাম যে আমাদের অ্যাসিডটা দুর্বল,
খাটটা সবল, তাহলে প্রশমন বিন্দুটা কততে পাওয়া যাবে 8.8 বা ক্ষারের দিকে। তাহলে এবার তুমি কি হচ্ছে সব নির্দেশক ব্যবহার করতে পারবা? তুমি কি অম্লীয় নির্দেশক ব্যবহার করতে পারবা? বলো, অম্লীয় নির্দেশক কি 7-এর উপরে গিয়ে কাজ করবে? জীবনে না। তাহলে 8.8 যেহেতু, তাহলে এখানে কোন কোন নির্দেশক কাজ করবে? ক্ষারীয় নির্দেশক। এখানে কাজ করবে হচ্ছে ভাই ক্ষারীয় নির্দেশক। ঠিক আছে, এখন ক্ষারীয় নির্দেশক কি আছে? ফেনোভোথিলিন আছে, এগুলো আমরা দেখবো একটু পরে নির্দেশক যখন পড়বো তখন। বাট এখন বলে যাচ্ছি, তখন গিয়ে যেন আবার হচ্ছে মানে তুমি একদম আকাশ থেকে না পড়ো যে ভাইয়া এগুলো কি পড়াইতেছে, কোন দুনিয়ার জিনিস পড়াইতেছে। এখানে তারা ওই যে বলছে যে যেহেতু এখানে 8 থেকে 10-এর মধ্যে পাওয়া যায় বা 8.8 পড়ছিলাম না, তাই ফেনোভোথিলিন, থাইমল ব্লু এগুলা ক্ষারীয় নির্দেশকগুলো ব্যবহার করে। এরপরে আসো, যখন এবার ধরো আমাদের অ্যাসিডটা স্ট্রং সবল কিন্তু খাটটা দুর্বল, তাহলে এবার পাওয়া যাবে কত জানো? 5.27। তো 7-এর নিচে কি ক্ষারীয় নির্দেশক কাজ করবে? এই ফেনোভোথিলিন, থাইমল ব্লু কাজ করবে? অ্যান্সার হচ্ছে না ভাই, করবে না। তাহলে এখানে কারা কাজ করবে? মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, যারা কি করে অম্লীয় মিডিয়ামে কাজ করে, ঠিক আছে, ওরা কাজ করবে। ওকে, তাহলে নিচের দিকে আসো, আমাদের এই পার্টটা পড়া হইলো। আর আর এই দেখো, যদি ভাই দুইটাই দুর্বল হয়, আপনি এটা নিয়ে কিছু বলেন নাই কেন? এটা নিয়ে লাস্টে বলবো দেখে বলিনি। দেখো, দুইটাই যদি দুর্বল হয় তখন তোমার কি হয়? দুইটাই দুর্বল হইলে এই দেখো, নির্দেশক যদি দুইটাই দুর্বল হয়, কোথায় এই পার্টটা কই আছে? দুইটা দুর্বলের, হ্যাঁ দুইটা দুর্বল। আচ্ছা, এটা টপিকটা কোথা থেকে শুরু হয়েছে? দুর্বল, এটা তো 3 নাম্বারটা, এইটা তো না, এটা তো সবল অ্যাসিড। এই যে দুইটাই দুর্বল, এই দেখো দুইটাই দুর্বল, তখন কি হবে? দুইটাই যদি দুর্বল হয়, তুমি কোন নির্দেশক ব্যবহার করতে পারবা না, সেখানে নির্দেশক দিলে কোনো লাভ নেই, কোনো নির্দেশক ব্যবহার করা যায় না। সো কেমনে মনে রাখবো? দুইটাই যদি পাওয়ারফুল হয় তাহলে সব নির্দেশক, দুইটাই যদি দুর্বল হয় তাহলে কোনো নির্দেশক নাই। মানুষের যদি পাওয়ার থাকে, মানুষের পাশে সবকিছু থাকে, বা মানুষের কি থাকে? পাশে বন্ধু বান্ধব, টাকা পয়সা সব থাকে। বাট যখন দুইজন দুর্বল হয় মানুষ, তখন কেউ থাকে না। ঠিক আছে, সো নির্দেশক যখন কই থাকবে, যদি অ্যাসিড ক্ষার দুইটাই সবল হয় তাহলে সকল নির্দেশক কাজ করে, কিন্তু যদি দুজনই দুর্বল হয় তাহলে কোনো নির্দেশকই কাজ করে না। ঠিক আছে, এমনি আমরা মনে রাখতে পারি। বুঝতে পারছো? এভাবে আমরা চাইলে কি করতে পারি? মনে রাখতে পারি। এভাবে আমরা চাইলে কি করতে পারি? কোনো, এবং সেখানে কোনো পিএইচ এর স্পেশাল কোনো রেঞ্জ নাই যে ভাই 7 হবে নাকি 5 এত হবে, কত হবে। সেখানে পিএইচ এর তেমন কোনো পরিবর্তন হয়ই না, পিএইচ পরিবর্তনই হয় না, এই জন্য সেখানে কোনো নির্দেশকই কাজ করে না, তো আশা করি তোমরা পিএইচ এর প্রশমন বিন্দু এবং পিএইচ এর কোন কোন নির্দেশক ব্যবহার করতে হবে এই জিনিসটা বুঝতে পারছো। ঠিক আছে, এই জিনিসটা আশা করি বুঝতে পারছো। ওকে, তাহলে হচ্ছে এখানে অনেক বাংলা পড়ালেখা আছে, আমরা হচ্ছে মোটামুটি পড়লাম। নিচের দিকে আসি, একটু নিচের দিকে আসি। জারণ বিজারণ বিক্রিয়া আমাদের মনে করতে পারো যে এইখানে পুরা চ্যাপ্টারটা না পড়লেও যা হইতো, এইটা না পড়লে তাই হবে। পুরো চ্যাপ্টারটা না পড়লে তোমার যা ক্ষতি হবে, এই জিনিসটা না পড়লে তাই ক্ষতি হবে। ঠিক আছে, এখানে অনেক কিছু তোমার আছে, আমি হচ্ছে যতটুকু লাগবে ততটুকু বলবো। তো জারণ মানে কি? তোমার কেউ যখন ইলেকট্রন ছেড়ে দেয় তাকে আমরা বলি জারণ বিক্রিয়া, এবং কেউ যখন ইলেকট্রন নেয় তাকে আমরা বলি বিজারণ বিক্রিয়া। ঠিক আছে, তাইলে তোমার জারণ মানে হচ্ছে কেউ যখন ইলেকট্রন ছাড়ে, আর বিজারণ মানে উল্টা। বিজারণ মানে হচ্ছে, এটা নড়তেছে কেন? বিজারণ মানে হচ্ছে ইলেকট্রন নেয়, তাই তো? আমরা এটা জানি। আর যারা ইলেকট্রন ছাড়ে তারা জারণ বিক্রিয়া অংশগ্রহণ করে, তাদেরকে আমরা বলি বিজারক। উল্টা মনে আছে 9-10 এর পড়ালেখা? তাদেরকে আমরা বলি হচ্ছে বিজারক, তাদেরকে আমরা বলি হচ্ছে কিভাবে? বিজারক। উল্টা, যারা জারণ বিক্রিয়া অংশগ্রহণ করে তাদেরকে বিজারক, যারা বিজারণ বিক্রিয়া অংশগ্রহণ করে তাদেরকে আমরা বলি হচ্ছে জারক, তাই তো? সেগুলো আমরা কিন্তু 9-10 এ পড়ছিলাম, শুরুতে একটু বলে নিলাম। এখন এখান থেকে কি পড়তে হবে, এখান থেকে কি করতে হবে? একটু নিচের দিকে আসো, নিচের দিকে আসো। ওকে, ইলেকট্রন ছাড়লে এইটা সেটা অনেক কিছু বলছে, আমাদের দরকার নাই, আমাদের যা লাগবে আমরা তাই পড়বো। এই যে প্রথমত এখানে আসো, যে তোমার হ্যালোজেন যে মৌলগুলো আছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলার জারণ ক্ষমতা কেমনে বাড়ে? যে এদের সব থেকে বেশি জারণ ক্ষমতা ফ্লোরিনের, তারপরে ক্লোরিনের, তারপরে ব্রোমিনের, তারপরে আয়োডিনের। খুব 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 ইম্পর্টেন্ট যে তোমার এই যে এই গ্রুপ বরাবর জারণ ক্ষমতা কেমনে বাড়ে? এই ফ্লোরিনের সব থেকে বেশি, তারপরে ক্লোরিনের, তারপরে ব্রোমিনের, তারপরে হচ্ছে আয়োডিনের। তাইলে সব থেকে বেশি জারণ ক্ষমতা কার? ফ্লোরিন, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। সেগুলো কিন্তু পরীক্ষাতে ডিরেক্ট দিয়ে দিবে।
এরপরে ভাই মোস্ট ইম্পর্টেন্ট টপিক, যে কয়েকটা জারক পদার্থের উদাহরণ দেওয়া আছে, একদম মার্কার নিয়ে বসো, প্রত্যেকটা জিনিস দেখাইতে হবে। সো প্রথমত গ্যাসীয় জারক যেগুলো হচ্ছে গ্যাস, সেগুলো আলোচনা করব। কি কি? ফ্লোরিন, এটা একটা গ্যাসীয় জারক, তুমি জানো যে এই চারজনের মধ্যে ফ্লোরিন আর ক্লোরিনটা হচ্ছে গ্যাস, ব্রোমিন হচ্ছে তরল, তাই না? আর আয়োডিন হচ্ছে কঠিন, এটা তুমি জানো। তাইলে গ্যাসীয় জারকের মধ্যে কি আছে? ফ্লোরিন আছে, এরপরে ক্লোরিন আছে, এরপরে অক্সিজেন একটা গ্যাসীয় জারক, ওজোন, সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড, খুব ইম্পর্টেন্ট। গ্যাসীয় জারক কে? ফ্লোরিন, ক্লোরিন, অক্সিজেন, সালফার ডাইঅক্সাইড, ওজোন, নাইট্রোজেন ডাইঅক্সাইড। গ্যাসীয় জারক হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, অক্সিজেন, ওজোন, সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড। হ্যাঁ, তরল জারক, ওরাও জারক কিন্তু ওরা হচ্ছে তরল, তো এখানে তরল কে? ব্রোমিন। তাহলে এই দেখো তরল ব্রোমিন। হাইড্রোজেন পারঅক্সাইড H2O2, হাইড্রোজেন পারঅক্সাইড H2O2, নাইট্রিক অ্যাসিড HNO3, গাঢ় সালফিউরিক অ্যাসিড, এগুলো হচ্ছে তরল জারক। এরপর আসো কঠিন জারক। ভাই এখানে কঠিনটাকে আয়োডিন, তো বুঝতেই পারতেছো শুরুতেই থাকবে আয়োডিন। পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4, পড়ছো তো, যেগুলা কি জারক, তাই না? এগুলো হচ্ছে কঠিন, তাই এগুলা কঠিন জারক। পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম ক্লোরেট KClO3, তোমরা পরিমাণগত রসায়নে ম্যাথ শুরু করে KClO3 এর বিক্রিয়া দিয়া, তাই না? যে KClO3 ভেঙে গিয়ে KCl প্লাস হচ্ছে অক্সিজেন তৈরি হয়, এগুলার ম্যাথ তোমরা করো না? সেই পটাশিয়াম ক্লোরেট। ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড MnO2, পরীক্ষাতে অলরেডি আসছে। ফেরিক ক্লোরাইড FeCl3, এগুলো হচ্ছে কঠিন জারক। তাহলে কোনটা গ্যাসীয় জারক, কোনটা তরল জারক, কোনটা কঠিন জারক, প্রত্যেকটা জানা লাগবে, প্রত্যেকটা থেকে এমসিকিউ আসতে পারে, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট ভাইয়া। এরপরে বিজারক, গ্যাসীয় বিজারকের কাছে আসো। গ্যাসীয় বিজারককে হাইড্রোজেন, কার্বন মনোঅক্সাইড H2S, সালফার ডাইঅক্সাইড। তরল বিজারক কি? নাইট্রাস অ্যাসিড, তারপরে সালফিউরাস অ্যাসিড এবং হাইড্রোব্রোমিক অ্যাসিড এবং হাইড্রো আয়োডিক অ্যাসিড। কঠিন বিজারক কি? অধিকাংশ ধাতুই হচ্ছে কঠিন বিজারক মানে কি? ইলেকট্রন কারা কি করে? ছাড়ে। তো এগুলা কারা হবে? তোমার অধিকাংশ ধাতু। তারপর হচ্ছে কার্বন, ফেরাস লবণ FeSO4, FeCl2, ফেরাস লবণ মানে যেটা Fe2+ এর লবণ, সেইটা Fe3 না, কিন্তু Fe3 কিন্তু তোমার কি জারকের উদাহরণে চলে গেছে, ঠিক আছে? ওকে, সবগুলোই পড়তে হবে, কিচ্ছু করার নাই। স্ট্যানাস ক্লোরাইড SnCl2, মার্কিউরাস ক্লোরাইড, তারপর হচ্ছে অক্সালিক অ্যাসিড এবং সোডিয়াম থায়োসালফেট, এগুলো হচ্ছে কি বিজারক। কেমন বিজারক? কঠিন বিজারক। সো কোনটা তরল বিজারক, কোনটা গ্যাসীয়, কোনটা হচ্ছে কঠিন, এগুলো কিন্তু কি করতে হবে? মনে রাখতে হবে। এবং এখানে একটা জিনিস দেওয়া আছে যে যে ক্ষার ধাতু বা 1 নাম্বার গ্রুপ আছে, সেগুলো অনেক বেশি তীব্র বিজারক। সো মনে রাখবা, এই যে প্রথম দিকের যে গ্রুপগুলো আছে এগুলো হচ্ছে বিজারক, এবং এদের মধ্যে তীব্র বিজারক হচ্ছে 1 নাম্বার। আর আস্তে 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 ডান দিকে গেলে কি করে? ইলেকট্রন ছাড়ার থেকে নেওয়ার প্রবণতা বাড়ে, তাই এগুলো হচ্ছে কি জারক। যার মধ্যে শক্তিশালী কোনটা? শক্তিশালী হচ্ছে তোমার 17 নাম্বার, এবং তার মধ্যে শক্তিশালী কোনটা? ফ্লোরিন, তারপরে ক্লোরিন, কিন্তু একটু আগে পড়ে আসলাম, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। আশা করি বুঝতে পারছো যে এগুলো হচ্ছে তীব্র বিজারক, ওইগুলো হচ্ছে তীব্র জারক, ঠিক আছে? সো যে বলতেছে যে এদের বিজারণ ক্ষমতা কেমনে বাড়ে? সব থেকে বেশি হয় সিজিয়ামের, তারপরে রুবিডিয়ামের, তারপরে সোডিয়ামের, পটাশিয়ামের, লিথিয়ামের, ঠিক আছে? তো এগুলা বলে দেওয়া আছে। ওকে, ইলেকট্রন বর্জন, এগুলাকে জারক বলে, এগুলো আমরা জানি ভাই, এগুলো আমাদের দরকার নেই। জারণ সংখ্যা এবং রিডক্স বিক্রিয়া। জারণ সংখ্যা নির্ণয় থেকে আমি তোমাকে নির্ণয় করা শিখাবো না, কারণ তুমি জানো জারণ সংখ্যা কেমনে নির্ণয় করতে হয়। আমি এখানে তোমাকে কিছু এক্সেপশন আছে যেটা তুমি পড়ো না সেটা দেখাই দিচ্ছি, ঠিক আছে? যেটা তুমি পড়ো না সেটাই দেখাই দিব। সো পাশে একটু এমসি করে একটু সলভ করি, দেখো। বলছে নিচের কোন যোগে কেন্দ্রীয় পরমাণুর অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা 0 হয়েছে? 0, আচ্ছা কোনটা 0 হয়েছে ভাই একটু দেখি তো। এখানে অক্সিজেন আছে, তাহলে এখানে অক্সিজেন আছে মাইনাস কয়টা? 4টা, তাই আয়রনের এখানে তো কখনো 0 হচ্ছে না। আর কি আছে কেন্দ্রীয় পরমাণু এখানে? এই যে তোমার এইটা দেখো, এটা কি হবে এখানে? এটা কি হবে? কার্বন তো হচ্ছে তোমার কত আসতেছে? +2, না এটা হচ্ছে না। এইটা দেখো, ক্লোরিন আছে 2টা, তাহলে -2, এবং হাইড্রোজেন আছে 2টা +2, তাহলে এই যুগে কার্বন কত? 0। ক্লোরিন আছে 2টা -2, হাইড্রোজেন আছে 2টা +2, তাহলে কার্বন তো এমনি কাটাকাটি যাচ্ছে 0, -2 +2, আর তো কোনো কিছু দরকার নেই, 0। নিচের কোন যোগে কেন্দ্রীয় পরমাণুর যোজনী এবং হচ্ছে অক্সিডেশন নাম্বার সেম? তাই তো, এই যে এখানে দেখো কার্বনের এখানে জারণ মানটা কত? +4, আর কার্বনের যোজনী কত? 4, আমরা সবাই জানি, তাহলে এই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? সো তুমি এগুলা সেই 19 থেকে বের করা শিখছো যে ভাই এটা এমনি বের করতে হয়, এটা অমনে বের করতে হয়।
বাট কথা হচ্ছে তুমি যেগুলো জানো না সেগুলো আমি তোমাকে এখান থেকে দেখাবো এখন, ঠিক আছে। এই যে খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ, যে কোনো একটা মৌলের সর্বোচ্চ জারণ সংখ্যা কত হবে সেইটা পর্যায় সারণীতে ওই মৌলের গ্রুপ সংখ্যা থেকে বেশি হইতে পারবে না। কোনো মৌলের জারণ সংখ্যা তার পর্যায় সারণীতে যে গ্রুপ সেটা থেকে বেশি হইতে পারবে না। এখন এটা মানে কি বুঝাইছে? সালফারের যোজনী কখনো 6-এর থেকে বেশি হইতে পারবে না। কিসের জন্য? কারণ সালফার আছে 16 নাম্বার গ্রুপে, কারণ যে লাস্টে 6। ফসফরাসের তোমার জারণ সংখ্যা 5-এর বেশি হইতে পারবে না, কারণ ফসফরাস আছে 15 নাম্বার গ্রুপে। বুঝতে পারছো? 15 নাম্বার গ্রুপে। এভাবে আমরা হচ্ছে তোমার দেখি। ওকে, নিচের দিকে আসি ভাইয়া, নিচের দিকে। এই যে ব্যতিক্রম, স্যার সুন্দর মতো বলে দিছে যে জেনে নাও জারণ সংখ্যা নির্ণয়ে কয়েকটি ব্যতিক্রম। না পড়ে গেলেই দেখো পরীক্ষা চলে আসছে। H2SO5, H2SO5 জারণ সংখ্যা বের করো তো ভাইয়া। H2SO5, তো 5টা অক্সিজেনে তুমি বলবা ভাইয়া -10, হাইড্রোজেন 2টা আছে +2, তাহলে সালফার হবে হচ্ছে +8। তো তুমি একটু আগে বললা যে সালফার কখনো 6-এর থেকে বেশি হইতে পারবে না, কারণ 16 নম্বর গ্রুপে আছে। তাহলে সালফার 8 হয় কেমনে? তাহলে মনে রাখবা যখনই সর্বোচ্চটা ক্রস করে যাবে তখন কি হবে? তার সর্বোচ্চ মানটাই হবে 6। ঠিক আছে? তাহলে এই যে এখানে হিসাব করে তো আসতেছে +8, বাট আসলে কি +8 না, এখানে অ্যান্সার কত? 6। ঠিক আছে, অ্যান্সার কত? 6। তাহলে H2SO5 যোগে, বা এটাকে আমরা বলি হচ্ছে ক্যারোস অ্যাসিড। এই যৌগটার নাম কি ভাইয়া? ক্যারোস অ্যাসিড। H2SO5 কে আমরা বলি হচ্ছে ক্যারোস অ্যাসিড। তো নিচের কোনটি ক্যারোস অ্যাসিড? H2SO5 হচ্ছে ক্যারোস অ্যাসিড, আর এর নাম হচ্ছে তোমার পারঅক্সোসালফিউরিক অ্যাসিড। সো এটা আসলে 6-এর বেশি অসম্ভব না, তাহলে এটার অ্যান্সার হচ্ছে কত? 6। বাট ম্যাথ করলে আসবে কত? +5। এরপরে আসো, এই যে সোডিয়াম থায়োসালফেট Na2S2O3, সোডিয়াম থায়োসালফেট, সেটা যদি হিসাব করো কত আসবে? Na2S2O3, তাই তো? অক্সিজেন কত? -6, সোডিয়াম কত? +2, সালফার কত? +4। তাহলে দুইটা সালফারে যদি +4 হয়, একটা সালফার কত করে হবে? +2। তো কিরকম হওয়া উচিত? +2+2। বাট আসলে তুমি যদি সোডিয়াম থায়োসালফেটের স্ট্রাকচারটা দেখো, তাহলে এখানে দেখো একটা সালফার স্বর্ণীবের সমযোজী বন্ধনে আছে। আর স্বর্ণীবের সমযোজী বন্ধনে থাকা মানে কি? ওর সাথে দুইটা ইলেকট্রন শেয়ার করছে এই সালফারটা, ও এখানে কোনো ইলেকট্রনই শেয়ার করেনি। সো ও দুইটা ইলেকট্রনের ভাগ নিয়ে বসে আছে। তো স্বর্ণীবেশে থাকার কারণে যেটা হবে, ওর জারণ সংখ্যা হবে -2। তাহলে তুমি দেখো দুইজন সালফার মিলে অ্যান্সার আসছিল +4, যার মধ্যে তুমি জানা গেছো যে একটা সালফার -2, তাহলে দুইজন মিলে যদি +6 বানাইতে +4 বানাইতে চাই, তাহলে আরেকজন সালফারকে কত হইতে হবে? +6, কারণ +6 আর -2 মিলে কাটাকাটি গিয়ে অ্যান্সারটা কত আসবে? +4। তো এইভাবে হয়েছে +4। কিন্তু তুমি ম্যাথ করলে আসবে মনে হয় যে আচ্ছা দুইটা সালফার +4, একটা +2 আর একটা +2। নো, একটা -2 একটা +6, দুইটা মিলে এবার যোগ কাটাকাটি করে দেখো, দুইটা মিলে আসবে +4। জিনিসটা বুঝতে পারছো? তাহলে এই জিনিসটা কিন্তু তোমরা জানো না, এটা একটা ব্যতিক্রম। যেইটা সেম টু সেম সোডিয়াম থায়োসালফেটের ক্ষেত্রে যেইটা, এটার ক্ষেত্রেও একই কথা। এই যে সোডিয়াম তোমার কি আছে এখানে? সোডিয়াম তোমার Na2S2O4O6 যেটা আছে, সোডিয়াম থায়োসালফেটের বিক্রিয়া থেকে যে সোডিয়াম টেট্রাথায়োনেট তৈরি হয়, এটা তো সেম জিনিস। তো তুমি একটু ম্যাথ করে দেখো আগে কত আসে, তারপরে ভাইয়া বুঝাই দিচ্ছি। সো Na2S4O6 এটা আসতেছে না? আচ্ছা, তো এখানে দেখো 6টা অক্সিজেন, তাহলে -12, সোডিয়াম আছে দুইটা, তাহলে +2, তাহলে অবশ্যই 4টা সালফারকে কত হইতে হবে? 10। তো 4টা সালফার যদি 10 হয়, 4টা সালফার যদি 10 হয়, একটা সালফার কত হবে? 10/4, আর 10/4 মানে কত? আড়াই না? তার মানে কি এক একটা সালফার আড়াই করে, আড়াই আড়াই 5, আড়াই আড়াই 5, এভাবে 5 5 10 হয়েছে। ভাই এটা কি হবে? নো, এভাবে হয় না। এই যে তুমি স্ট্রাকচারটা দেখো, এবং স্ট্রাকচারে এসে দেখো যে এবার সালফার তো সন্নিবেশে নাই, বাট এইখানে মাঝখানে একটা সমযোজী বন্ধন আছে যেখানে দুইটা সালফার অ্যাটাচড। এই যে দুইটা সালফার, এই দুইটা সালফার পরস্পরের মধ্যে সমযোজী বন্ধনে আবদ্ধ। সো এদের মাঝখানে কোনো ইলেকট্রন শেয়ার, কোনো ইলেকট্রন ত্যাগ বা তোমার কিছু হবে না, এখানে কোনো জারণ বিজারণ বিক্রিয়া হবে না। তাহলে এগুলোর জারণ মান কত? 0 0। ঠিক আছে, তাহলে যা আছে সব কার? এইটার এইটার। এবং দেখতে পারতো এই দুইটা পুরোপুরি সিমিলার। তো এই দুইটা যেহেতু 0 এবং 4টা সালফার মিলে অ্যান্সারটা কত আসবে? 10। তাহলে একটা হচ্ছে +5 করে, এটাও +5, এটাও কত? +5। তো এইভাবে 4 জন মিলে 10 হয়েছে। কেমনে? দুইটাই 0, তো 0 0 তো যোগ করা লাগে না, 0। আর এই দুইটা, একটা সালফার +5 আর একটা সালফার +5, তাহলে টোটাল 4টা সালফার মিলে +5 +5 0 0, এভাবে হচ্ছে 10। বাট তুমি বের করলে মনে হবে প্রত্যেকটা আড়াই করে। তো
তাহলে কি রাইট? আর এই কি অ্যান্সার? না। ঠিক আছে, তাহলে অ্যান্সারে কত ভাইয়া? অ্যান্সার হচ্ছে তোমার Na2S4O6 এর অ্যান্সারটা হচ্ছে কত? তোমার হচ্ছে প্লাস, সরি, একটা দুইটা শূন্য আর দুইটার হচ্ছে +5, দুইটা শূন্য দুইটার হচ্ছে +5, দুইটা শূন্য দুইটার হচ্ছে +5, এই যে দুজনের শূন্য আর দুজনের হচ্ছে +5। এরপরে CrO5, CrO5, তো বের করে দেখো তো, অক্সিজেন -5টা আছে, তাহলে -10, এবং ক্লোরিন আছে হচ্ছে +10। ভাই ক্রোমিয়াম, এই যে ক্রোমিয়াম, এটার যোজন মান কত আসছে? তোমার হচ্ছে জারণ মান আসছে 10, বাট ক্রোমিয়াম কত নাম্বার গ্রুপে থাকে? 6 নাম্বার। তো 6 নাম্বার গ্রুপে ওর জারণ মান কি কখনো গ্রুপ সংখ্যা থেকে বেশি হতে পারবে? অ্যান্সার হচ্ছে না ভাইয়া, কখনো কোনো তোমার ইসের জারণ মান গ্রুপ সংখ্যা থেকে বেশি হতে পারবে না। তাহলে ক্রোমিয়ামের সর্বোচ্চ হতে পারবে 6, হয়ে গেছে 10। তাহলে যখন এরকম হবে যে 6 ক্রস করে যাবে, তখন অ্যান্সার কত আসবে? সর্বোচ্চটা 6। তাহলে ম্যাথ করলে CrO5 থেকে ক্রোমিয়ামের জারণ মান আসে +10, বা এটা আসলে 10 না, অ্যান্সার হবে হচ্ছে 6। সো এগুলো কিন্তু ব্যতিক্রম ভাই, এগুলো কিন্তু ব্যতিক্রম। এরপরে লাস্ট দেখো Fe2O3, সো Fe3O4, সো এখানে তুমি যদি জারণ মান বের করো Fe3O4, তো 4টা অক্সিজেনে -8, তাহলে 3টা আয়রনের +8, তো 3টা আয়রন যদি 8 হয়, একটা আয়রন হবে 8/3, তার মানে প্রত্যেকটা আয়রন 8/3 8/3 8/3, তাই তো? না, দেখো এই যে যে যৌগটা আছে, এটা আসলে দুইটা যৌগের মিক্সচার, এটা একটা যৌগ না, এটা একটা যৌগ না। Fe3O4 কেমনে আসছে জানো? ফেরাস অক্সাইড FeO আর Fe3O2 ফেরিক অক্সাইড, এই দুটাকে যোগ করে আমরা একসাথে লিখি হচ্ছে তোমার Fe3O4। ঠিক আছে, উল্টা লিখছি দেখো, আয়রনের 3 অক্সিজেনের 2, তাই না? তো Fe2O3, এই দেখো এটা কি ভাইয়া? এটা কি? আরে ভাই বোর্ড ঝামেলা করতেছে তো। দেখো Fe2O3, এটা কি? আয়রনের Fe2+ এর যে অক্সাইডটা আছে, এটা কি? আয়রনের যে 3+ এর অক্সাইডটা আছে, এই দুটোকে এখন একসাথে ভাই যোগ করে লেখো তো। আয়রন একটা দুইটা, কয়টা? 3টা, আয়রন 3টা, আর অক্সিজেন একটা 3টা, কয়টা? 4টা, এই যে Fe3O4। তো এই যৌগটা আলটিমেটলি একটা যৌগ না, এই যৌগের মধ্যে আছে দুইটা যৌগ, এটা হচ্ছে FeO, এটা হচ্ছে Fe2O3। তো এখানে যেই দুইটা যৌগের মিক্সচার এটা, সেখানে একটা যৌগ হচ্ছে Fe2+, একটা হচ্ছে Fe3+। ঠিক আছে, দুইটা মিলে দেখো Fe2+, Fe3+, কিন্তু ম্যাথ করলে আসছে তোমার 8/3 8/3, এটা ক্যান্সার 8/3 না। এখানে একটার আর একটার হচ্ছে তোমার তোমার কত? +2, একটা হচ্ছে -2, একটা হচ্ছে +2, একটা হচ্ছে সরি, একটা হচ্ছে +2, একটা হচ্ছে +3, মাইনাস করতে আসবে। এইখানে হচ্ছে আয়রনের +2, এইখানে হচ্ছে আয়রনের +3, শেষ। বাট ম্যাথ করলে মনে হবে 8/3, বাট 8/3 কিন্তু অ্যান্সার না। সো এই হচ্ছে ব্যতিক্রম। ঠিক আছে, এই হচ্ছে ব্যতিক্রম। সো এগুলো একটু দেখে ফেলো। ঠিক আছে, এগুলো একটু দেখে ফেলো, বাকিগুলো তোমরা খুব সহজেই বের করতে পারবা, যে আচ্ছা এভাবে এভাবে বের করি, হিসাব করবা, হিসাব করে করে বের করে ফেলবা। ব্যতিক্রমগুলো যেহেতু করে ফেলছি, ওকে। এরপর হচ্ছে রিডাকটিভ জারণ বিজারক শনাক্তকরণ, এগুলো তো আমাদের বই থেকে পড়ার কিছু না ভাই, তাই না? তুমি এগুলা ক্লাসে খুব ভালো মতোই পড়ার কথা যাচ্ছে। আচ্ছা এইভাবে এইভাবে হচ্ছে আমরা কি করতে পারি, তোমার এই কাজটা করতে পারি। ওকে, এই যে কারা হচ্ছে একই সাথে তোমার জারক বিজারক রূপে কাজ করে, এটা একটু মনে রাখতে হবে। এটা জারক রূপে কাজ করে, এগুলো আমরা উপরে পড়ে আসছি, কোনটা গ্যাসীয় জারক কোনটা বিজারক, বাট মনে রাখতে হবে সালফার ডাইঅক্সাইড যৌগটা একই সাথে জারক রূপেও কাজ করতে পারে, বিজারক রূপেও কাজ করতে পারে, জারক রূপেও কাজ করতে পারে, বিজারক রূপেও কাজ করতে পারে। ঠিক আছে, ওকে। তদ্রুপ FeOটাও অবস্থান ভেদে জারক এবং বিজারক রূপে কাজ করতে পারে, FeOটাও অবস্থান ভেদে জারক এবং বিজারক রূপে কাজ করতে পারে। ঠিক আছে, ওকে। জারণ সংখ্যা, বিশেষ রিডক্স বিক্রিয়া, এই যে বিক্রিয়ার টাইপ, এখান থেকে ডিউ 21/22 প্রশ্ন আসছে। ঠিক আছে, এবং জেউতে প্রশ্ন আসে, এবং তোমার হচ্ছে বিভিন্ন বোর্ডে প্রশ্ন আসে, কোনো মানে অ্যান্সারই করতে পারে না যে কই থেকে এগুলো আসছে। বিভিন্ন জারণ বিজারণ বিক্রিয়ার টাইপ দেওয়া আছে। তো প্রথমে আসো শত জারণ বিজারণ বিক্রিয়া, বা এটাকে আমরা বলি অটো রিডক্স রিঅ্যাকশন। হ্যাঁ, শত জারণ বিজারণ বিক্রিয়া মানে কি? যেমন দেখো এই বিক্রিয়াটা খেয়াল করো, যে KNO3 এটা ভেঙে KNO2 প্লাস অক্সিজেন তৈরি হয়েছে। তো এখানে এই যে KNO3 এর সাথে কি কাউকে বিক্রিয়া দিছি? দিয়ে নাই। ও একটা যৌগ ছিল, একটা যৌগের মধ্যেই কারো জারণ হয়েছে, কারো বিজারণ হয়েছে, হয়ে সামথিং তৈরি হয়েছে। তো বুঝো
একটা যৌগই ছিল বা একটা বিক্রিয়ক ছিল, সে নিজে ভেঙে গিয়ে তার মধ্যে কেউ জারিত হয়েছে, কেউ বিজারিত হয়েছে, কারো জারণ হয়েছে, কারো বিজারণ হয়েছে। তাহলে যেহেতু ওর এই একটা যৌগের মধ্যেই জারণ বিজারণ হয়েছে, এই টাইপের বিক্রিয়া হইলে আমরা বলি তাকে শত জারণ বিজারণ বিক্রিয়া। ও নিজেই জারিত হয়েছে, আবার ওর নিজেরই বিজারণ হয়েছে, তাই শত জারণ বিজারণ বিক্রিয়া বা অটো রিডক্স রিঅ্যাকশন। বুঝতে পারছি যে বিক্রিয়কের মধ্যেই বিক্রিয়ক থাকবে একটা। এখন দেখো সামথিং আমরা কেমনে বিক্রিয়া করি, যে সামথিং প্লাস সামথিং মিলে কিছু তৈরি হয়েছে, তো একটার জারণ হয়, একটার বিজারণ হয়। বাট এখানে কিন্তু এরকম না, একজন থেকেই কিছু না কিছু তৈরি হয়েছে, এইটার মধ্যেই জারণ, এটার মধ্যেই বিজারণ, এই জন্য এটার নাম শত জারণ বিজারণ বিক্রিয়া। ঠিক আছে, এরপরে আসো ভাইয়া অসামঞ্জস্যতার বিক্রিয়া। অসামঞ্জস্যতার বিক্রিয়া মানে কি, দেখো বিক্রিয়া খেয়াল করো, তাহলে তুমি বুঝতে পারবা। এই যে বিক্রিয়ায় সামথিং যে উৎপাদ তৈরি হয়েছে, উৎপাদে মনে রাখবা অসামঞ্জস্যতা বিক্রিয়া দেখতে হবে উৎপাদে। সো উৎপাদে দেখো এই যে এখানে ক্লোরিনের জারণ মান -1, এইখানে ক্লোরিনের জারণ মান +5। তুমি যদি জারণ মান বের করা অলরেডি শিখছো উপরে, তো এগুলো বের করতে পারবা। বাট কথা হচ্ছে যে একই বিক্রিয়ার যে উৎপাদ, সেখানে একবার সেম ক্লোরিনের -1, সেম ক্লোরিনের +5। সো একই বিক্রিয়ার উৎপাদে যদি কোনো বিক্রিয়কের জারণ মান একবার প্লাস সামথিং হয়, একবার মাইনাস সামথিং হয়, মানে দেখো একজনেরই দুইটা জারণ মান আসছে, তাহলে এই টাইপের বিক্রিয়াকে আমরা বলি হচ্ছে অসামঞ্জস্যতার বিক্রিয়া। অসামঞ্জস্যতার বিক্রিয়া কি হবে, অসামঞ্জস্যতার বিক্রিয়াতে উৎপাদে তোমার যে কোনো একজনের জারণ মান কি হবে, উল্টাপাল্টা হবে। দেখো সেম ক্লোরিনেরই -1, আবার ক্লোরিনেরই +5, তাহলে এটাকে আমরা বলতেছি অসামঞ্জস্যতার বিক্রিয়া। ঠিক আছে, আর যদি এই সেম কাহিনীটা এখানে যা হয়েছে, সেম কাহিনীটা অসামঞ্জস্যতা কি হয়েছিল উৎপাদে, আর যদি বিক্রিয়কে হয়, তাকে আমরা বলি সামঞ্জস্যতার বিক্রিয়া। তাকে আমরা বলি সামঞ্জস্যতার বিক্রিয়া। কি হবে এই দেখো, তোমাদের দেখাচ্ছি, নিচের দিকে আসো, তোমাদের এগুলা পড়ো না, মেইন বইটা তো পড়ো না। এই দেখো এবার কি উৎপাদে তাকাও, উৎপাদে দেখো সালফারের এই যৌগে জারণ মান -2, সেম যাকে বিক্রিয়া করাইছি সেখানে +4। ঠিক আছে, তাহলে উৎপাদে যদি বিক্রিয়কে যদি এই কাহিনীটা হয়, তাকে আমরা বলি হচ্ছে সামঞ্জস্যতার বিক্রিয়া। সামঞ্জস্যতার বিক্রিয়া, এবং ওই পাশে গিয়া দেখো একটা হয়ে গেছে, যেই পাশে এই কাহিনীটা হবে অপর পাশে একরকম থাকবে। এই দেখো যেমন অসামঞ্জস্যতাতে এই কাহিনীটা হয়েছিল ডান পাশে, কিন্তু এখানে দেখো ক্লোরিনের একটাই জারণ মান 0। ঠিক আছে, তাহলে অসামঞ্জস্যতার বিক্রিয়াতে এই কাহিনীটা কই হবে, তোমার উৎপাদে, আর সামঞ্জস্যতার বিক্রিয়াতে কই হবে, তোমার হচ্ছে বিক্রিয়কে। বাট দুইটার কনসেপ্টটা সেম। পরে বিরঞ্জন বিক্রিয়া, কোনো কিছু যখন কি করে, তোমার হচ্ছে কালার উঠায় ফেলে, তারপরে তোমার তার কালারটাকে চেঞ্জ করে ফেলতে পারে, তাকে আমরা বলি বিরঞ্জন বা তোমার ব্লিচিং এজেন্ট। ঠিক আছে, সো যারা এই বিক্রিয়াগুলো করতে পারে তাদেরকে আমরা বলি হচ্ছে তোমার বিরঞ্জক, আর এই বিক্রিয়াটাকে বলি বিরঞ্জন বিক্রিয়া। সো এখানে এগুলো কার কি আছে, যেমন শক্তিশালী জারক যারা আছে তারা বিরঞ্জন বিক্রিয়া দেয়, মানে ক্লোরিন, সালফার ডাইঅক্সাইড, ব্লিচিং পাউডার CaOCl, ব্লিচিং পাউডার, এরা কি করতে পারে, বিরঞ্জন বিক্রিয়া দিতে পারে। ঠিক আছে, তারা হচ্ছে তোমার জায়মান অক্সিজেন তৈরি করে, জায়মান হাইড্রোজেন তৈরি করে, সেখান থেকে কি করে, রঙিন বস্তুকে বর্ণহীন করে, রঙিন বস্তুকে বর্ণহীন করে। ঠিক আছে, এই জন্য এদেরকে আমরা বলি হচ্ছে তোমার বিরঞ্জন বিক্রিয়া। এবং এই যে উপরে এখানে সুন্দর ব্যবহার দেওয়া আছে যে ক্লোরিন একটা সবল বিরঞ্জক হওয়ায় মোটা আঁশ বা সুতার তৈরি গেঞ্জি এবং কাপড়ের ব্লিচিং এর কাজে ক্লোরিন পানি ব্যবহার করা হয়। অপরদিকে সালফার ডাইঅক্সাইড এবং H2O2 একটা মৃদু বিরঞ্জক বা দুর্বল বিরঞ্জক, এগুলা উল, সিল্ক এবং সূক্ষ্ম সুতার বস্তুকে, কাগজের মন্ডকে বিরঞ্জন কাজে সালফার ডাইঅক্সাইড ব্যবহার করা হয়। ঠিক আছে, এবং নিচে বলে দেওয়া আছে যে H2O2, এখান থেকে যেহেতু প্রশ্ন আসছে যে H2O2 দ্বারা উল, সিল্ক এবং মাথার কালো চুলকে বিরঞ্জিত করা যায়। বর্তমানে মহিলাদের বিউটি পার্লারে মাথার কালো চুলকে সোনালী করার কাজে ব্যবহৃত ক্রিমে H2O2 ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে এই যেগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, পড়া কম বাট যতটুকু আছে সেগুলোই ইম্পর্টেন্ট। জারণ বিজারণ বিক্রিয়া সমতাকরণ এইসব আমাদের দরকার নাই, এসব আমাদের কোনো কিছুই দরকার নাই। জাস্ট এই যে এখানে দেখো ব্লিচিং পাউডার CaOCl ক্লোরিনের জারণ মান সেই 9-10 থেকে জানো, একটা -1 একটা হচ্ছে +1, CaOCl একটা -1 একটা হচ্ছে +1, সেই 9-10 থেকে তুমি জানো। ওকে, আমাদের পড়ালেখা প্রায় শেষ পর্যায়ে, এগুলো আমাদের দরকার নাই। আচ্ছা, এই চারটা থেকে তোমরা যেহেতু জারণ বিজারণ বিক্রিয়া সমতাকরণ করছো, তাহলে তো খুব ভালো মতোই জানার কথা যে KMnO4 যখন আমরা অম্লীয় মাধ্যমে বিক্রিয়া করি, তখন সে কয়টা ইলেকট্রন গ্রহণ করে ভাইয়া, 2টা। কয়টা ইলেকট্রন গ্রহণ, সরি কয়টা ইলেকট্রন গ্রহণ করে, 5টা। কয়টা ইলেকট্রন গ্রহণ করে, 5টা, মানে তুল্য সংখ্যা 5, এগুলো আমরা পড়ছি। বাট এবং কি পড়ি না জানো, যেটা ক্ষারীয় মাধ্যমে কত, ক্ষারীয় মাধ্যমে 3টা, অনেকে এটা পড়ো না।
দেখো পটাশিয়াম পারম্যাঙ্গানেটের অম্লীয় মাধ্যমে বিক্রিয়া আমাদের দেয় না সমতাকরণ করতে, তো সেখানে তো আমরা জানি তুল্য সংখ্যা 5 মানে 5টা ইলেকট্রন নেয়। বাট ক্ষারীয় মাধ্যমটা অনেকেই জানে না, ক্ষারীয় মাধ্যম কত 3। আর K2Cr2O7 যেটা পটাশিয়াম ডাইক্রোমেট, এটাও কত তোমার হচ্ছে 6, তাই না? 3 দুইটা আছে না, 3 দুগুণে 6, আমরা জানি K2Cr2O7 এর তুল্য সংখ্যা কত 6। সো এখান থেকে তুমি হচ্ছে জাস্ট এখন কি করবা, ওই তুল্য সংখ্যাগুলো রিভাইজ দিবা। আর এগুলো আশা করি তোমরা পারো, কারণ যেহেতু এইচএসসি তে তোমরা সবাই জারণ বিজারণ বিক্রিয়া সমতাকরণ করছো, তো এখান থেকে আসলে এগুলো পড়ার কিছু নেই। তো নিচের দিকে আসো, দেখি তোমার হচ্ছে এগুলো তোমাদের দরকার নাই। নির্দেশক, ওকে ফাইন। হ্যাঁ, নির্দেশক নিয়ে একটু পড়াশোনা করি আমরা, যেহেতু উপরিক্ত নির্দেশকটা পড়ছিলাম যে কখন কোন নির্দেশক লাগবে, বাট আসলে এখানে আমাদের দেখতে হবে নির্দেশক কি। সো নির্দেশক মূলত দুই ধরনের হইতে পারে, কি কি? একটা হচ্ছে অ্যাসিড ক্ষার নির্দেশক, একটা হচ্ছে জারণ বিজারণ নির্দেশক। সো জারণ বিজারণ বিক্রিয়া যেখানে হয় সেখানেও নির্দেশক কাজ করতে পারে, আবার হচ্ছে অ্যাসিড ক্ষার তো আমরা দেখলাম, ঠিক আছে। আচ্ছা, সো অ্যাসিড ক্ষার নির্দেশকে আমরা যেটা ব্যবহার করি, সেই নির্দেশকগুলো কি হয়? সেই নির্দেশক হলো হচ্ছে হয় দুর্বল জৈব ক্ষার হয় অথবা দুর্বল জৈব অ্যাসিড হয়ে থাকে। মানে নির্দেশকগুলোই হচ্ছে তোমার হয় দুর্বল জৈব অ্যাসিড নাহলে হচ্ছে দুর্বল জৈব ক্ষার। যেমন মিথাইল অরেঞ্জ তোমার হচ্ছে কি, এখানে এই বর্ণ দেখায়, এখানে ওই বর্ণ দেখায়, এগুলো আমরা এখান থেকে পড়বো না, ঠিক আছে। বর্ণগুলো আমরা নিচে চার্টে পড়বো, সমস্যা নেই। আমরা এখান থেকে যেটা পড়বো সেটা হচ্ছে নির্দেশকের বৈশিষ্ট্য, যে ওর বৈশিষ্ট্যটা কি। সো প্রকৃতপক্ষে দুনিয়ার সব নির্দেশকই একই পিএইচ এ বর্ণ পরিবর্তন করে না, এক এক বর্ণ পরিবর্তন করে। প্রতিটি নির্দেশকের একটি পিএইচ রেঞ্জ বা পরিসর আছে, যেখানে দুই প্রকার বর্ণের সংমিশ্রণ দেখা যায়, ঠিক আছে। আগে একটা বর্ণ থাকে, পরে একটা বর্ণ হয়ে যায়। পিএইচ এর মান পিএইচ রেঞ্জ থেকে কম হলে নির্দেশক শুধুমাত্র অম্লীয় বর্ণ, এবং পিএইচ এর মান এই রেঞ্জ বা পরিসর থেকে বেশি হলে নির্দেশক শুধুমাত্র ক্ষারীয় বর্ণ। সো এখান থেকে আসলে রিডিং পড়লেই হবে, প্রতিটি নির্দেশকের সামান্য পিএইচ পরিবেশ, এগুলা আসলে রিডিং পড়লেই হয়, ঠিক আছে। জাস্ট একটু রিডিং করে ফেলো। এবং পিএইচ এর সব থেকে ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হচ্ছে এর বর্ণটা হঠাৎ পরিবর্তন হইতে হবে। নির্দেশকের সব থেকে ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হচ্ছে বর্ণটা হুট করে পরিবর্তন হইতে হবে, এবং তুমি বুঝতে পারবে আচ্ছা এই যে এইখানে হচ্ছে আমার বিক্রিয়াটা শেষ, এখানে আমার টাইট্রেশন শেষ, এখানে আমার জারণ বিজারণ বিক্রিয়া শেষ, বুঝতে পারছো? হুট করে পরিবর্তন হইতে হবে, আস্তে 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 পরিবর্তন হলে তুমি বুঝবা না, ঠিক আছে, যে কখন তোমার বিক্রিয়াটা শেষ হয়েছে। সেগুলো কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট, যেটা হঠাৎ পরিবর্তন হইতে হবে। আবার এটার কালারটা দেখাই যায় না, ধরো কালারটা দেখাই যায় না, তাহলে সেটা কি তোমার হচ্ছে নির্দেশক হিসেবে ব্যবহার করা যাবে? অ্যান্সার হচ্ছে না, করা যাবে না। যথেষ্ট স্থায়ী এবং উজ্জ্বল হইতে হবে নির্দেশকের বর্ণটা, ঠিক আছে। এবং অম্লীয় মাধ্যমে একরকম কালার দেখাইতে হবে, ক্ষারীয় মাধ্যমে আরেক রকম কালার দেখাইতে হবে, কারণ হচ্ছে নাহলে তুমি পার্থক্য করবা কিভাবে। এরপর আসো, নির্দেশকের বর্ণ হঠাৎ পরিবর্তিত হইতেই হবে, হঠাৎ পরিবর্তিত হইতে হবে, ঠিক আছে। এবং তোমার প্রশমন বিন্দুতে গিয়ে কি করতে হবে, নির্দেশকের কালারটা চেঞ্জ করতে হবে। সো এই তিনটা আবার ইম্পর্টেন্ট, উপরেগুলা রিডিং রিডিং বলছিলাম, বাট এই তিনটা হচ্ছে আরো বেশি ইম্পর্টেন্ট। সো এই যে আমাদের সেই চার্ট চলে আসলো যেখান থেকে আমরা এগুলো পড়বো। সো ফেনোফথেলিন, দেখো ফেনোফথেলিন একটা ক্ষারীয় নির্দেশক, যেখানে সে অম্লীয় মাধ্যমে কোনো কালার শো করে না, বর্ণহীন, কিন্তু ক্ষারীয় মাধ্যমে লালচে বেগুনি কালার প্রদর্শন করে, এবং তার পিএইচ পরিবর্তন হচ্ছে 8.2 থেকে 9.8, অথবা অনেক জায়গায় আসবে 8.3 থেকে 10.0। দুইটাই মনে রেখো, 8.2 থেকে 9.8 স্যারের বইতে দেওয়া আছে, এবং স্যারের অনুশীলনীতে দেওয়া আছে 8.3 থেকে 10.0। এবার থাইমল ব্লু লাগে না, কিসলডেট লাগে না, ব্রোমোথাইমিন ব্লু লাগে না, আমাদের লিটমাস। হ্যাঁ, লিটমাস তোমার হচ্ছে অম্লকে কি করে, তোমার অম্লীয় মাধ্যমে লাল বর্ণ দেখায়, এবং ক্ষারীয় মাধ্যমে সে কি করে, নীল বর্ণ দেখায়। এগুলো আমরা খুব ভালো মতো জানি। এবং এটার পিএইচ রেঞ্জ হচ্ছে তোমার 6 থেকে 8, এটার পিএইচ রেঞ্জ হচ্ছে তোমার 6 থেকে 8। এরপরে ভাই মিথাইল রেড, মিথাইল রেড হচ্ছে কি, রেড দেখতেছো, রেড, রেড মানে কি তোমার হচ্ছে কি করবে, অম্লীয় মাধ্যমে লাল, এবং ওরা যেহেতু অম্লীয় মাধ্যমে কাজ করে তাহলে অম্লীয় মাধ্যমে ওদের আসল কালারটা দেখাবে, রেড মানে লাল। আর যখনই ক্ষারীয় মাধ্যম আসবে হলুদ, ঠিক আছে, হলুদ। পিএইচ রেঞ্জ কত, 4.2 থেকে 6.3। আমি মনে রাখতাম 42 থেকে 63, তো দশমিক তো থাকতো এখানে, 42 ছিল 4263। মিথাইল অরেঞ্জ, মিথাইল অরেঞ্জ হচ্ছে গোলাপি লাল, মিথাইল অরেঞ্জ হচ্ছে গোলাপি লাল। আর তোমার অন্য মাধ্যমে হলুদ, অন্য মাধ্যম মানেই হলুদ, ঠিক আছে। এবং পিএইচ রেঞ্জ 3.1 থেকে 4.4। সো এখান থেকে এই চারটা পড়লে ইনাফ, ফেনোফথেলিন, লিটমাস, মিথাইল রেড, মিথাইল অরেঞ্জ, ঠিক আছে। বাকিগুলোতে মুখস্থ রাখতে পারবো না রে ভাই, এত কিছু আমি কেমন মুখস্থ রাখবো, ঠিক আছে। তো যত শর্টকাটে পারতেছি তত শর্টকাটে আমরা হচ্ছে পড়ার চেষ্টা করতেছি। তো দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড এটা একটা স্ট্রং ক্ষার, এবং এটা একটা দুর্বল অ্যাসিড। তো আমরা পড়ে আসছি যে স্ট্রং ক্ষার যে হবে, মানে স্ট্রং যে হবে তার নির্দেশক। সো স্ট্রংকে ক্ষার, তাহলে মিথাইল রেড কি, অম্লীয়। বাদ লিটমাস তো 6 থেকে 8, এটা তো কোনো রেঞ্জই পড়ে না। বাট এই দেখো ফেনোফথেলিন ক্ষারীয় নির্দেশক, তাহলে এটা ব্যবহার করতে হবে, ঠিক আছে। ওকে, আচ্ছা, টাইট্রেশন দ্বারা অজানা অ্যাসিডের ঘনমাত্রা নির্ণয়, বুঝলাম বুঝলাম, এগুলো আমাদের লাগতেছে না। আচ্ছা, এখানে আসো,
টাইট্রেশন প্রক্রিয়া স্যার স্টার মার্ক করে দিচ্ছি, তুমি পড়বা না তা কি হয়? বলছি টাইট্রেশন প্রক্রিয়ায় 3টা রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়। কি কি? একটা হচ্ছে স্ট্যান্ডার্ড সলিউশন বা প্রমাণ দ্রবণ, একটা হচ্ছে যার ঘনমাত্রা তুমি বের করতে চাও সেইটা, এবং আরেকটা হচ্ছে নির্দেশক। তাই তো? টাইট্রেশন মানে কি? আমার কাছে একটা জানা ঘনমাত্রার দ্রবণ আছে, সেটা দিয়ে আমি একটা অজানা ঘনমাত্রার দ্রবণের ঘনমাত্রা বের করব। ঠিক আছে, এই প্রসেসটাকে কি বলা হয়? টাইট্রেশন। তার জন্য আমরা বিক্রিয়া করাই, নির্দেশক দিই। সো এই 3টা জিনিস লাগবে, একটা জানা লাগবে, একটা অজানা লাগবে, একটা হচ্ছে নির্দেশক লাগবে। এরপরে টাইট্রেশনে 3টা কাচের যন্ত্র ব্যবহার করা হয়। কি কি? বুলেট ব্যবহার করা হয়, কনিক্যাল ফ্লাক্স ব্যবহার করা হয়, যেটার মধ্যে আমরা টাইট্রেশনটা করব, বুলেট থেকে পড়বে। বুলেটে সবসময় জানা ঘনমাত্রার দ্রবণটাকে রাখতে হয়, এবং তোমার কনিক্যাল ফ্লাক্স হচ্ছে অজানাটা। সো আমরা যে কনিক্যাল ফ্লাক্সটা ধরি, বুলেটটা এখানে থাকে, বুলেট থেকে পরে আমরা হচ্ছে এটাকে ঘুরাই এবং হচ্ছে টাইট্রেশন হইতে থাকে। এবং হচ্ছে পিপেট, পিপেট দিয়ে আমরা হচ্ছে কি করি? জানা ঘনমাত্রার দ্রবণটাকে কোনো একটা জায়গা থেকে টেনে বুলেটের মধ্যে ঢালি। বুঝতে পারছো? তাহলে যে বুলেট, কনিক্যাল ফ্লাক্স, পিপেট এগুলো ব্যবহার করে টাইট্রেশন করতে হয়। কেউ যদি করে থাকো তাহলে খুব ভালো মতো জানবা। এখন এখানে খুবই ভাই পেঁয়াজ গোছালা 2টা পার্ট। সো যেভাবে মনে রাখো, কিছু করার নেই ভাই। এখানে আমি কোনো ক্লু দিতে পারবো না, এখানে শান্তভাবে হেল্পলেস, কিছু করার নেই। যে টাইট্রেন্ট বা টাইটার, টাইট্রেন্ট বা টাইটার কাকে বলা হয়? দেখো বলছে আয়তনিক বিশ্লেষণে টাইট্রেশনের প্রমাণ দ্রবণকে, যে ঘনমাত্রার দ্রবণটিকে যেটা জানা সেটাকে বলা হয় টাইট্রেন্ট বা টাইটার। যেটার ঘনমাত্রা আমরা জানি সেটাকে বলা হয় টাইট্রেন্ট বা টাইটার, এবং এটাকে বুলেটে নেওয়া হয়, এটা তো আগেই বললাম। আর তোমার দেখো টাইট্রেট বা টাইট্রেন্ট, ভাই দুইটা এত ক্লোজ, আমি আসলে অনেক কষ্ট হইতো মনে রাখতে। টাইট্রেট বা টাইট্রেন্ট, এটা হচ্ছে যেটা অজানা সেটাকে বলা হয় তোমার হচ্ছে টাইট্রেট বা টাইট্রেন্ট। ঠিক আছে, কিছু করার নাই ভাই, যে জানতে পাইরেও মনে রেখো। ওকে, প্রমাণ দ্রবণ আমরা আগেই পড়ে আসছি, প্রাইমারি সেকেন্ডারি সব আমরা আগেই পড়ে আসছি। দেখো যে প্রশ্ন আসছে যে টাইট্রেশনের কাজে কোনটি ব্যবহার করা হয়? বুলেট ব্যবহার করা হয়, কনিক্যাল ফ্লাক্স ব্যবহার। এটা কি বলছি? মেজারিং সিলিন্ডার বলছি না, বুলেট, কনিক্যাল ফ্লাক্স এবং হচ্ছে পিপেট, এবং হচ্ছে পিপেট। উপরে দেখো 3টাই দেওয়া আছে। সো এতটুকু জানলেই হবে। ওকে, আয়োডিমিতি, আয়োডোমিতি, তোমরা আশা করি আয়োডিমিতি এবং আয়োডোমিতির বিক্রিয়াগুলো পারো, ওগুলা জানলে হবে। ঠিক আছে, আয়োডিমিতি এবং আয়োডোমিতির বিক্রিয়াগুলো জানলে হবে। যেমন এখানে কি ডিরেক্টলি আয়োডিন ইউজ করছি না, দেখো তো এই বিক্রিয়াতে আমরা কি করছি? সরাসরি আয়োডিন বিক্রিয়া করছি। তাহলে এটাকে আমরা বলি হচ্ছে আয়োডিমিতি। কেমনে মনে রাখবো? ডি, ডি মানে হচ্ছে ডিরেক্ট, মানে সরাসরি আয়োডিনের সাথে বিক্রিয়া করলে তাকে বলা হয় আয়োডিমিতি। আর 2 স্টেপে বিক্রিয়া করলে বলা হয় আয়োডোমিতি, মানে ওখানে ডিরেক্টলি হয় নাই, 2টা স্টেপ। ফার্স্টে আগে আয়োডিন তৈরি হয়েছে, তারপরে বিক্রিয়া হয়েছে। এগুলো আশা করি তোমরা জার্মিজয়েন্ট বিক্রিয়া করছো, তাই না? জার্মিজয়েন্ট বিক্রিয়া তো করার কথা, বা বিক্রিয়া একটু দেখে ফেলো। ওকে, বলছে জেনে নাও টিংচার আয়োডিন মৌলটি বিজারক রূপেও আচরণ করে। এই যে টিংচার আয়োডিন, এই টিংচার আয়োডিন আলটিমেটলি কি বলছে? টিংচার আয়োডিন হলো 2%, টিংচার আয়োডিন হলো 100 ml প্রুফ অ্যালকোহলে, অর্থাৎ 57.57% ইথানল এবং 43% বিশুদ্ধ পানির মিশ্রণে 5 গ্রাম পটাশিয়াম আয়োডাইড এবং 2 গ্রাম আয়োডিনের দ্রবণ। টিংচার আয়োডিন কি? প্রুফ অ্যালকোহল, যেটা আমরা জৈব যৌগে পড়ে আসছি। সেই প্রুফ অ্যালকোহলে কি থাকে? 57% ইথানল থাকে, 43% পানি থাকে, এর মধ্যে 2 গ্রাম আয়োডিন, 5 গ্রাম পটাশিয়াম আয়োডাইডের মিক্সচারটাকে বলা হয় টিংচার আয়োডিন, যেটা কি করা হয়? কোনো জায়গায় কেটে গেলে ক্ষতে ব্যবহার করা হয়। ঠিক আছে, মনে রাখবা। এবং এটা একটা কি? এটা একটা বিজারক। এটা একটা কি? এটা একটা বিজারক। শেষ, এতটুকু বললেই না। আমাদের চ্যাপ্টার প্রায় শেষ পর্যায়ে, আমাদের আর কয়েকটা পৃষ্ঠা আছে। এই দেখ, আমাদের শর্ট সিলেবাস শেষ। এবার হচ্ছে আমাদের শর্ট সিলেবাসের বাইরের টপিকগুলো। বাট দেখো মেন বই থেকে প্রশ্ন করার ক্ষেত্রে স্যার অত কিছু চিন্তা ভাবনা কিন্তু করবে না। ঠিক আছে, এবং আমরা এই চেষ্টা করতেছি, আমরা এই পর্যন্ত একটা চ্যাপ্টারও কোনো শর্ট সিলেবাস বা ফুল সিলেবাস এগুলো চিন্তা করি, আমরা পুরো চ্যাপ্টার পড়বো। ঠিক আছে, সো বিএল ল্যাম্বার্ট সূত্র যতটুকু লাগে, যেহেতু এগুলো ম্যাথ, তাহলে যতটুকু লাগে ভাই ততটুকুই পড়াবো। এমন না হচ্ছে এখান থেকে পুরো তোমার আইনস্টাইন বানাই দিব, বিএল ল্যাম্বার্টের সূত্র একদম মুখস্থ করে দেবো, এরকম কিছু না। যতটুকু লাগে একটু বোঝানোর চেষ্টা করবো। তো নিচের দিকে আসো, বিএল ল্যাম্বার্ট সূত্র থেকে আমাদের কি করতে হবে, বিএল ল্যাম্বার্ট সূত্র থেকে আমাদের কি পড়তে হবে। নিচের দিকে আসো, নিচের দিকে আসো। প্রমাণ টমান আমাদের লাগবে না, প্রমাণ টমান আমাদের লাগবে না ভাই, মাফ করেন স্যার, এগুলো আমরা পড়তে চাই না। এই যে এখানে আসবা, এটা হচ্ছে বিএল ল্যাম্বার্টের সূত্র। ঠিক আছে, লগ আই নট, আগে একটা প্রতিসরণাঙ্ক থাকে, পরে একটা প্রতিসরণাঙ্ক হয়, তোমার এত কিছু জানা লাগবে না। তুমি জানো যে এইখানে তোমার এই যে লগ আই নট ডিভাইড বাই আই নট বাই আই, এই যে জিনিসটা, এটাকে কি বলা হয়? দেখো এখানে কোনটাকে কি বলা হয় তুমি আজকে এতটুকু জানবা, কোনটাকে কি বলা হয় তুমি এতটুকু জানবা। ঠিক আছে, যে লগ আই নট বাই আই কে দ্রবণের বিশোধন মাত্রা বা অ্যাবজর্ব, তোমার কি বলা হয়? অ্যাবজর্বেন্স বলা হয়। ঠিক আছে, তাহলে অ্যাবজর্বেন্স এ কাকে বলা হয়? এই যে লগ আই নট বাই আই, অর্থাৎ এইটাকে আমি লিখতে পারি এ ইজিক্যালস টু,
এই পার্টটা কিন্তু কি বলতেছি অ্যাবজর্বেন্স, আর এই পাশে কি আছে এপসাইলন এবং সি এল, সি মানে ঘনমাত্রা, সি মানে ঘনমাত্রা, ঠিক আছে। আর বাকি কোনটাকে কি বলা হয়, এই দেখো বলছে এপসাইলন নট কে মোলার শোষণ সহগ বলা হয় বা মোলার অ্যাবজর্বিটি বলা হয়। সো পরীক্ষাতে আসবে নিচের কোনটি মোলার অ্যাবজর্বিটি, তুমি দেবে অ্যাপসাইলন, এখানে বিয়ার-ল্যাম্বার্টের সূত্রে। আর লগ আয়নন বাইকে কি বলা হয় তোমার হচ্ছে বিশোধন মাত্রা বা অ্যাবজর্পশন, তোমার অ্যাবজর্বেন্স বলা হয়, ঠিক আছে। সো অনেক কঠিন কিছু পড়াইছি, কিছুই পড়া, খালি কোনটাকে কি বলছে এটা একটু পড়বো, বুঝতে পারছো? ওকে, সি মানে তো ঘনমাত্রা, তোমার পড়তেছি না। এল মানে হচ্ছে তোমার দৈর্ঘ্য, সেখানে আসলে অনেক কিছু ছিল। সো বিয়ার-ল্যাম্বার্ট সূত্র দেখো কি বলছে, যে বিয়ার-ল্যাম্বার্ট সূত্র প্রয়োগ করে স্পেকট্রোমিটার দিয়ে দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করা যায়। কি কি লাগবে, এগুলা সেগুলা লাগবে, ঠিক আছে। তোমার খালি জানতে হবে বিয়ার-ল্যাম্বার্ট সূত্র করে কি করা যায়। আমরা ওই যে এতক্ষণ যে জারণ বিজারণ বিক্রিয়া টিক্রিয়া করে বের করতেছিলাম, বিয়ার-ল্যাম্বার্ট সূত্র ব্যবহার করে এগুলা খুব সহজে বের করা যায়, ঠিক আছে। এগুলো আমাদের কিচ্ছু লাগবে না, এগুলো আমাদের কিচ্ছু লাগবে না। নিচের দিকে আসো, বিয়ার-ল্যাম্বার্টের সূত্রের সীমাবদ্ধতা। বিয়ার-ল্যাম্বার্ট সূত্র কোন জায়গায় ফেল করে, বিয়ার-ল্যাম্বার্ট সূত্র কোন জায়গায় ফেল করে, যদি কোনো দ্রবণের ঘনমাত্রা 0.001 থেকে 0.01 মোলারের মধ্যে হয়। যদি কোনো দ্রবণের ঘনমাত্রা 0.001 থেকে 0.01 মোলারের ঘনমাত্রার মধ্যে হয়, তাহলে তখন বিয়ার-ল্যাম্বার্ট সূত্রটা সঠিকভাবে কার্যকর হয়। কিন্তু যদি দ্রবণের ঘনমাত্রা 0.1 থেকে বেশি হয়ে যায়, তখন আর এই সূত্র খাটে না। অর্থাৎ ঘনমাত্রা, দ্রবণের ঘনমাত্রা 0.1 থেকে বেশি হলে বিয়ার-ল্যাম্বার্ট সূত্র অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে। তো এখান থেকে 5 থেকে 7টা লাইন পড়াবো, এগুলো একটু কষ্ট করে পড়ো। এরপরে দ্রবণে উপাদানের মধ্যে সংযোজন বিয়োজন ঘটলে তখন এই সূত্র খাটবে না, তখন এই সূত্র খাটবে না, ঠিক আছে। একবর্ণী আলো বা মনোক্রোমাটিক আলো, তোমরা যারা সমবর্তন পড়ছো ফিজিক্সে, ঠিক আছে, ফিজিক্সে সমবর্তন পড়ছো বা পড়বা নিয়ার ফিউচারে, জৈবযৌগের মধ্যে আলোক সমান পড়ছো, তারা জানো যে একবর্ণী বা মনোক্রোমাটিক লাইট কাকে বলা হয়, তাই না। একটা তলে কম্পোমিত আলোকে বলা হয় একবর্ণী আলো। তো ওইটা যদি তোমার হচ্ছে ব্যবহৃত না হয়, একবর্ণী আলো যদি না হয়, তাহলে ভাই এই সূত্র অ্যাপ্লাই হবে না। এরপরে বলছে দ্রবণ দ্বারা আলোর শোষণের পূর্বে আলোর প্রতিফলন বা বিচ্ছুরণ যদি হয়ে যায়, তাই আর এই সূত্র খাটবে না। তো এই 4টা ক্ষেত্রে তোমার বিয়ার-ল্যাম্বার্ট সূত্র কিন্তু অ্যাপ্লাই করা যাবে না। ওকে, বিয়ার-ল্যাম্বার্ট সূত্রের প্রয়োগ বলছে, বিয়ার-ল্যাম্বার্ট সূত্র প্রয়োগ করে তোমার বিভিন্ন পদ্ধতিতে কাজ করা হয়। পারমাণবিক শোষণ বর্ণালী বা পারমাণবিক অ্যাটমিক শোষণ মানে অ্যাবজর্পশন বর্ণালী AAS, ইউভি ভিজ বর্ণালী, উচ্চ দক্ষতা সম্পন্ন ক্রোমাটোগ্রাফি HPLC, আমরা ক্রোমাটোগ্রাফি পড়ে আসছিলাম গুণগত রসায়নে, আর এখানে কি বলছে উচ্চ দক্ষতা সম্পন্ন মানে হাই পাওয়ার, সেটাকে আমরা বলি হচ্ছে তোমার হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি, গ্যাস ক্রোমাটোগ্রাফি GC। এখন জাস্ট খালি এখান থেকে 2-1টা লাইন পড়বো, বেশি কিছু পড়া লাগবে না, ঠিক আছে। কোনটা দ্বারা কি করা হয় এগুলো আমরা জানবো, কোনটা দ্বারা কি করা হয় এগুলো আমরা জানবো। দেখো এই যে পারমাণবিক শোষণ বর্ণালী যেটা AAS, এটা দ্বারা কি করা হয়, এটা দ্বারা যেটা করা হয়, দ্রবণ বা কঠিন নমুনায় 60 থেকে 70টি মৌল শনাক্তকরণ এবং পারমাণবিক তোমার পরিমাণ নির্ণয় করা যায়। দেখো এত ইম্পর্টেন্ট ব্যবহার, আমি জানি তোমরা অনেকেই পড়ো নাই, 95% তোমার হচ্ছে পড়ো নাই। দেখো আমি পড়াই দিচ্ছি যে AAS তোমার পারমাণবিক শোষণ বর্ণালী বা অ্যাটমিক অ্যাবজর্পশন তোমার হচ্ছে স্পেকট্রাম, এটা দিয়ে কি করা হয় 60 থেকে 70টা মৌল শনাক্তকরণ এবং পরিমাণ নির্ণয় করা যায় জাস্ট AAS পদ্ধতিতে। এই পদ্ধতিতে ফার্মাকোলজিতে, অর্থাৎ তোমার যেই ফার্মাকোলজি আছে সেখানে ধাতব অপদ্রব্য শনাক্তকরণ করা হয় AAS পদ্ধতিতে, এবং সেখানে বিয়ার-ল্যাম্বার্ট সূত্রে অ্যাপ্লাই হয়। বায়োফিজিক্সে ট্রেস এলিমেন্ট কারা, ক্যালসিয়াম আয়রন কপার ম্যাগনেসিয়াম। ভাই MCQ পরীক্ষাতে আসছে মেডিকেলে এবং অন্যান্য সব জায়গাতে, যে ট্রেস এলিমেন্ট কোনটা, ক্যালসিয়াম আয়রন কপার ম্যাগনেসিয়াম। আমি জানি অনেকেই জানো না যে পরিমাণগত রসায়নের লাস্টের দিকে এই জিনিসটা আছে যে ট্রেস এলিমেন্ট। সো এই ট্রেস এলিমেন্টগুলো শনাক্তকরণে কি ব্যবহার করা হয় AAS। তাহলে কেমনে মনে রাখতে পারি, AAS হচ্ছে শনাক্তকরণ, এই 60 থেকে 70টা যৌগ শনাক্তকরণ, ফার্মাকোলজিতে অপদ্রব্য শনাক্তকরণ, তারপরে ট্রেস এলিমেন্ট শনাক্তকরণ, ঠিক আছে। এরপরে টক্সিকোলজি অর্থাৎ বিষাক্ত যে জিনিসপাতি নিয়ে আলোচনা করা হয় রসায়নে, সেই বিষাক্ত আর্সেনিক, ক্রোমিয়াম, ক্যাডমিয়াম এবং লেড। এই দেখো পরিবেশ রসায়নে আমরা এগুলার দূষণ পড়ে আসছিলাম, যে আর্সেনিক, ক্রোমিয়াম, ক্যাডমিয়াম এগুলোর কারণে এটাই আউচ রোগ হয়, এগুলো বলছিলাম না। এগুলা শনাক্তকরণে ব্যবহার করা হয়, মানে কি শনাক্তকরণ, তাই তো। ল্যাবরেটরিতে বিভিন্ন উৎপাদ এবং বিশুদ্ধতা এবং পরিমাণ নির্ণয় ব্যবহার করা হয়, শনাক্তকরণ টাইপের জিনিসপাতি, ঠিক আছে। এটা হচ্ছে AAS এর ব্যবহার। দেখো প্রত্যেকটা একটা MCQ, আমি জানি তোমরা পড়ো না, ঠিক আছে। তো পরীক্ষাতে আসে তখন বলো ভাই কোথেকে দিছে এগুলা, কি দিছে, হ্যাঁ বাইরে থেকে প্রশ্ন করে, তুমি পড়ো নাই ভাই, তোমার দোষ, তাই না। আচ্ছা এবার আসে ইউভি ভিজ। ইউভি ভিজ কই ব্যবহার করা হয়, প্রথমত আসো অবস্থান্তর ধাতুর রঙিন তোমার হচ্ছে শনাক্তকরণ এবং ঘনমাত্রা নির্ণয়। অবস্থান্তর ধাতুর তোমার রঙিন শনাক্তকরণ অর্থাৎ
অবস্থান্তর ধাতুকে শনাক্তকরণ এবং হচ্ছে ঘনমাত্রা নির্ণয়। এরপরে বলতেছে একান্ত দ্বিবন্ধন বা কনজুগেটেড দ্বিবন্ধন যুক্ত জৈব যৌগ শনাক্তকরণ। ভাই বেনজিন, এই যে বেনজিন 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 কি তোমার কি বন্ধন থাকে? একান্ত দ্বিবন্ধন। এখানে একটা ডাবল বন্ড, পরে একটা থাকে না, তারপর একটা থাকে, তাই তো? একটা পরপর থাকে, এটাকে আমরা বলি একান্ত দ্বিবন্ধন। এই টাইপের যৌগগুলোকে শনাক্তকরণ করার জন্য কি ব্যবহার করা হয়? ইউবি ভিস। আমি জানি তোমরা অনেকেই পারো না, এগুলো দেখোই না এই জীবনে, ঠিক আছে? সো একান্ত দ্বিবন্ধন যুক্ত জৈব যৌগ শনাক্তকরণে ব্যবহার করা হয় ইউবি ভিস, ঠিক আছে? মনে রেখো। এরপরে বায়োলজিক্যাল ম্যাক্রো অণু যেমন প্রোটিন, লিপিড, গ্লুকোজ, সুক্রোজ ইত্যাদি শনাক্তকরণ এবং পরিমাণ নির্ণয় করা হয়। ভাই মেডিকেলের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, মেডিকেল ডেন্টাল এএফএমসি, এই মেডিকেল ডেন্টাল এএফএমসির জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং জাহাঙ্গীরনগর, রাজশাহী ইউনিভার্সিটি কি যে প্রোটিন, লিপিড, গ্লুকোজ, সুক্রোজ এগুলোর জন্য এগুলো শনাক্তকরণ কোন পদ্ধতিতে? ইউভি ভিস, ঠিক আছে? অবস্থান্তর ধাতু রঙিন যৌগ শনাক্তকরণ ইউভি ভিস, একান্ত দ্বিবন্ধন ইউভি ভিস, আর উপরে তো তোমার হচ্ছে এএএসটা বললামই, ঠিক আছে? এরপরে এইচপিএলসি বা হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফির ব্যবহার। সো এইচপিএলসি পদ্ধতি কি করা হয়? তোমার হচ্ছে বিভিন্ন তরল মিশ্রণ আলাদা করা হয়, অ্যারোমেটিক যৌগ এবং অন্য প্রোটিন, অ্যামাইনো, দেখো প্রোটিন অথবা অ্যামাইনো অ্যাসিড, লিপিড, সুগার, প্রাকৃতিক উদ্ভিদের নির্যাস, যেমন কফি থেকে ক্যাফেইন তৈরি হয় কোন পদ্ধতিতে? কফি থেকে ক্যাফেইন তৈরি হয় হচ্ছে এইচপিএলসি বা হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি বা উচ্চ দক্ষতার তরল ক্রোমাটোগ্রাফি, মানে বাংলায় লেখছি আর কি, ঠিক আছে? এরপরে দেখো ফরেনসিক যেই তোমার হচ্ছে বিজ্ঞান বা সায়েন্স আছে, সেখানে ডিএনএ এর জারিত পদার্থের শনাক্তকরণে এইচপিএলসি ব্যবহার করা হয়, মানে ওই যে অপরাধী শনাক্তকরণে ব্যবহার করে না, এটা। এরপর হচ্ছে গ্যাস ক্রোমাটোগ্রাফি, আমাদের লাস্ট গ্যাস ক্রোমাটোগ্রাফি। সো গ্যাস ক্রোমাটোগ্রাফি কই ব্যবহার করা হয়? একটু নিচের দিকে আসবো, এই যে এখানে বলে দেওয়া আছে যে কসমেটিকে গ্যাস ব্যবহার করা হয়, পরিবেশ রসায়নে বিভিন্ন বিষাক্ত পদার্থ যেমন কীটনাশকের পরিমাণ নির্ণয়ে কসমেটিকে ব্যবহার করা হয়, ফরেনসিক বিজ্ঞানে রক্তে অ্যালকোহলের শনাক্তকরণ, রক্তে অ্যালকোহল আছে কিনা সেটা শনাক্তকরণ করে কোন পদ্ধতিতে? দেখো খুব ইম্পর্টেন্ট কিছু কথাবার্তা, গ্যাস ক্রোমাটোগ্রাফি দিয়ে, গ্যাস ক্রোমাটোগ্রাফি দিয়ে, ঠিক আছে? বিভিন্ন অয়েল বা তেল তোমার হচ্ছে নির্ণয় করা হয় কি থেকে? তোমার এই গ্যাস ক্রোমাটোগ্রাফি থেকে। সো দেখো আমাদের পরিবেশ তোমার ইসে পড়া নাই কত কিছু আছে। সো এরপর এগুলো আবার ডিটেলস দেওয়া আছে, বাট আমার ডিটেলস পড়া দরকার নাই, তো আমার ডিটেলস পড়া দরকার নাই। এই যে আমি জাস্ট খালি ব্যবহারগুলো পড়ে আসছি না, আগে ট্রেস এলিমেন্ট শনাক্তকরণ করা যায়, এটা করা যায়, ইনাফ, ঠিক আছে? তো এরপরে করে দিচ্ছি বলতে কেমনে করছে আমার জানা দরকার নেই, আমি হচ্ছে যতটুকু পড়ার করে ফেলছি। ইউভি ভিস কই ব্যবহার করা হয়? উপরে পড়ে ফেলছি, দরকার নেই আমার এগুলা যে কেমনে অ্যাপ্লাই হয়। ভাই এগুলা তুমি আসলে এই না দেখলে বা না করলে কোনোদিনও বুঝবা না, ঠিক আছে? এগুলো আসলে আমাদের প্র্যাকটিক্যালে তো করাই না কোনোদিন, তাই আমরা পারি না, বুঝতে পারছো? বা আমাদের কখনো দেখায় না, তো আরে দেখাবে কেমনে? কোনোদিনও দেখাই দিতে পারবে না, তাই না? এত তোমার হচ্ছে বাজেটটা আমাদের শিক্ষা ক্ষেত্রে ইউজ হয় না, এত টাকা পয়সার বাজেট তো সাররাও পায় না, কেমনে দিবে? গ্যাস ক্রোমাটোগ্রাফি প্রত্যেক আলোচনা করা আছে, প্রত্যেকটার আমরা ব্যাখ্যাটা করে ফেলছি। তো এই হচ্ছে আমাদের অধ্যায় সারসংক্ষেপ। তো দেখো পড়া নাই বলতে বলতে কত পড়া আমাদের হচ্ছে পরিমাণগত রসায়ন চলে আসছে, এবং দেখছো এখান থেকে কতগুলো এমসিকিউ ভাই হচ্ছে ধরে ধরে দেখাই দিলাম। তো আশা করি পরিমাণগত রসায়নে তোমাদের ম্যাথমেটিক্যাল এমসিকিউ গুলো তো আসবেই, তার পাশাপাশি যে দুই একটা থিওরিটিক্যাল প্রশ্ন আসে বোর্ড সহ অ্যাডমিশন সব জায়গায়, তোমরা সেগুলো এখন তুমি অ্যান্সার করতে পারবা। মেন বই কেমনে পড়তে হয় সেটা আশা করি তোমরা পারবা। তাহলে দেখা হবে নেক্সট চ্যাপ্টার নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।